আর আজকে আমার অনুষ্ঠানে আমি খুব লাকি, কারণ এমন একজনকে পেয়েছি যার কথা বাংলাদেশের মানুষ শুনতে চায়, জানতে চায়, এবং এক সময়ের জননন্দিত একজন চিত্রজগতের মানুষ। অনেক বড় একটা পরিচয় আছে তার, কিন্তু থাকে না কিছু মানুষের ফেসটাই সিগনেচার হয়ে যায় পরিচয়ের জন্য। তো তাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কে সে। তো তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার এই অনুষ্ঠানে, এবং একই সাথে তাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন সেজন্যে। আমি ডন বলেই সম্বোধন করি, ডন ভাই। কিন্তু পুরো নামটা কি, এটা কি মানুষ জানে, সাধারণ মানুষ? অরিজিনাল ধন্যবাদ জানাই রেডিও আম্বারকে এবং দারাজকে এই একটা সুন্দর একটা অনুষ্ঠানে স্পন্সর করার জন্য। আচ্ছা, কথায় আসি, আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুল হক ডন। আশরাফুল হক ডন, কিন্তু সবাই আপনাকে চেনে ডন হিসেবে। হ্যাঁ, ডন হিসেবে চিনি। আর এলাকায় কি কোনো ডাকনাম আছে বা পরিবারে? আমার ভাই বোন ডন নাম। বাড়িতেও কি সবাই ডন নামেই ডাকে? বাড়িতেও ডন নামে ডাকে? স্কুল সব এভরিওয়্যার। আচ্ছা, তো এটা কি সিনেমা থেকে আসলো নাকি আগে থেকে ছিল? এটা আগে থেকেই ছিল। কোনো ঘটনা আছে এই ডন নামের পেছনে? আসলে ডন মানে হচ্ছে যে আর্লি ইন দ্য মর্নিং, রাইট। তো আমার জন্মটাই হয়েছিল একদম অনেক ভোরবেলা, এই জন্য হয়তো বাবা নাম রেখেছিল ডন। ও আচ্ছা, ডাক নাম ছিল ডন ওইখান থেকে। কিন্তু আমরা ডন বলতে তো মাফিয়া টাফিয়া এরকম বুঝি, লুকের জায়গা থেকে হয়তো বা। সো ডন ভাই, আমরা যেটা বলেছি অনুষ্ঠান শুরুর আগে আমরা একটু ব্রিফ করছিলাম আপনাকে যে অনুষ্ঠানটা আসলে আমাদের কি। তারার রাতে আমরা একটা মানুষকে আবিষ্কার করতে চাই, যদিও তারা আমরা চাইবো যে আজকে আপনি ঘন্টাখানেক সময় আমাদেরকে দেবেন এবং সাধারণ মাটির মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করবেন, যেখানে আপনি ভুলে যাবেন যে আপনি একজন স্টার, এবং আমরাও দেখতে চাই আমাদের স্টার কতটা সাধারণ মানুষ হিসেবে। রাইট। আচ্ছা, আমার মানে আসলে বেসিক্যালি জন্ম বগুড়াতে, জি, বেড়ে ওঠাও বগুড়া, তো পড়াশোনাও বগুড়াতেই করেছি। 91-এ এসে আমি ঢাকায় এসে প্রথম হচ্ছে যে নতুন মুখের সন্ধানে একটা ছিল, একটা ইন্টারভিউ ছিল নতুন আর্টিস্ট নেওয়ার জন্য এফডিসিতে। জি, তখন আমি ইন্টারভিউ দিয়েছিলাম, আর তখন তো টপমাস্ট ইয়াং, রাইট। তো 91-এর আগ পর্যন্ত আপনি বগুড়াতেই ছিলেন, রাইট। তখন আপনি কি করছেন? এসএসসি পড়ছেন নাকি এসএসসি পরের? না, আমি তো এসএসসি দিয়েছি 87-এ। হ্যাঁ, তার মানে 91-এ আপনি পড়াশোনা করছেন কোথায়? ওটা 90তেই ঢাকাতে ব্যাক করেছি। ও আচ্ছা, ঢাকায় চলে এসেছেন। এক্স্যাক্টলি, ঢাকাতে এসেই আমি ফিল্মে ঢুকে পড়েছি। তারপর মানে তার আগে থেকে কি ফিল্মের পর বগুড়াতে ইন্টারভিউ কমপ্লিট করার পর আর মানে করিনি, মানে ঢাকা তার পড়াশোনার সুযোগ হয়নি, আমরা ফিল্মে ঢুকে গেছি তখন। আচ্ছা, কেমতে ঘটনা আসার আগে আমি একটু ডনকে আবিষ্কার করতে চাই। বগুড়ার ডন। তো বগুড়ার ডন আলটিমেটলি ওরকম কি কোনো ফ্যান্টাসি ছিল ফিল্ম নিয়ে, যে ফিল্মে কাজ করব? আসলে আমি কি বলবো, মানে আমরা বগুড়াতে আমি অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে খুব ফেমাস ছিলাম। আচ্ছা, আমি বগুড়াতে ফার্স্ট ক্রিকেট খেলতাম, আর ফুটবল খেললে গোলকিপার খেলতাম। আর আমরা তখন বগুড়াতে মার্শাল আর্ট প্র্যাকটিস করতাম, ফাইট করতাম, বেসিক্যালি জিম করতাম বগুড়াতেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখনও করি, যেটা হয়তো বা মানুষ খারাপ বলবে, যে যেটা করতে এখন আর করি না, ছেড়ে দিচ্ছি, এটা না, এখনও করি কিন্তু একটু কম করা হয়। মার্শাল আর্ট না, মার্শাল আর্ট না, এটা হচ্ছে যে আমি বগুড়াতে মসজিদে আজান দিতাম। মসজিদে আজান দিতাম, আর আমার সবচেয়ে পছন্দ ছিল হচ্ছে ফজরের আজানটা দেওয়া, কারণ আমাদের বাসায় সবাই হাজি, তো আমার বাবা মা ভাই বোন সব ম্যাক্সিমাম, খালি এক ভাই আর আমি, এই দুইজনই হজ করি। কিন্তু আপনি এটাকে খারাপ কেন বলছেন? মানুষ তো এটা প্রশংসা করবে। খারাপ বলছি কারণ আগে করতাম, এখন করছি না কেন, এরকম একটা। ও আচ্ছা আচ্ছা, একটু কম করা হচ্ছে আর কি। আচ্ছা, তারপরে তার মানে একটা রক্ষণশীল পরিবার ছিল আপনাদের। খুব আমার ভাই বোন, আব্বা আম্মা, ভাগনা ভাগ্নি সবাই মোটামুটি হাজি আর কি। শুধু আমি আর আমার এক বড় ভাই এখানে আছে, যারা এই দুইজনই হজ করিনি, হয়তো করবো ইনশাআল্লাহ ভবিষ্যতে। নিশ্চয়ই। তো এইরকম একটা জায়গা থেকে আপনি ছবির জগতে, মানে এবার ছবিতে আসার মানুষের, আমি যা ভাবি সেটা হচ্ছে যে আমার থিওরিতে, আমার মানে থেকে অভিজ্ঞতা থেকে আমি যেটা চিন্তা করেছি, একটা মানুষের 3টা জীবন থাকে, মানে একটা মানুষের পরিপূর্ণতা 3টা জীবন নিয়ে, 3টা পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে যে জন্মের পর থেকে স্কুল লাইফ পর্যন্ত, ক্লাস 10 পর্যন্ত, রাইট। তখন অনেকেই চিন্তা করে আমি জজ হবো, ব্যারিস্টার হবো, ডক্টর হবো, অমুক হবো, পাইলট হবো, নানান কাহিনী, তাই না? এ সবাই ছোটোবেলায় চিন্তা করে রাখে। তারপরে ম্যাট্রিকের পর থেকে রাস্তাটা একটু চেঞ্জ হতে থাকে মানুষের, চাওয়া পাওয়া কিংবা স্বপ্ন। ম্যাট্রিকের পর থেকে হচ্ছে সাবজেক্ট চেঞ্জ হয়ে গেলো, কলেজে উঠে অন্য সাবজেক্টে চলে গেলেন, তাই না? তখন কিন্তু আর ডাক্তার, জজ, ব্যারিস্টার, পাইলট হওয়ার আশা আকাঙ্ক্ষা থাকে না। আমি চিন্তা করছিলাম যে আমি হচ্ছে যে আর্মিতে জয়েন করবো। আমি তখন একটা পরীক্ষাও দিয়েছিলাম, 27 BM এর লং কোর্স। ওকে, যে কোনো কারণে হয়তো বা পরে অ্যাটেন্ড করতে পারিনি। তো আমার প্রথম ইচ্ছাই ছিল আর্মি অফিসার হওয়া এবং ডিটেকটিভ ব্রাঞ্চে কাজ করা, মানে অ্যাজ এ ডিটেকটিভ হিসেবে কাজ করা, কিন্তু ওইটা হয়ে ওঠেনি। সেকেন্ড চিন্তা ছিল
যে আমি এমন একটা কাজ করবো, হয় স্পোর্টসম্যান হবো, নাহলে মিডিয়াতে কাজ করবো, যেন কিছুদিন পর মানে আপনি যদি একটা কোনো কাজ করে থাকেন, মানে একটা কাজে ইনভলভ হন, ইউ উইল গেট দ্য রেজাল্ট আফটার 5 years, রাইট? 5 বছর একটা কাজ করলে আপনি 5 বছর পর রেজাল্ট পাবেন, তাই না? তখন আমি চিন্তা করলাম যে যেহেতু আর্মিতে ঢোকা হলো না, তো ফিল্মে ট্রাই করে দেখি। আর তখন আমরা খুব দল বেঁধে নাচানাচি করতাম, আর তখন ব্রেক ড্যান্সের খুব একটা প্রচলন ছিল, গ্রুপ ব্রেক ড্যান্স, রাইট? পাঙ্ক একটা ইয়ে ছিল, স্টাইল ছিল, সেরা জিন্স পরতাম, কানে দুল পরতাম। তারপরে এসে মিডিয়াতে ঢুকলাম, ওইটাকেই পুঁজি করে আমি চিন্তা করলাম যে ফিল্মে কিংবা মিডিয়াতে কাজ করার জন্য মানে এই অভিজ্ঞতাগুলো যথেষ্ট, রাইট? আপনার ফাইট জানতে হবে, ডান্স জানতে হবে, না অভিনয়, সো ইউ নো দ্যাট, আপনি সব জানেন এগুলো। আমি নাটক করার সুযোগ হয়নি, স্টেজ নাটক, কিন্তু মানে এই নাটকের উপর কিংবা অভিনয়ের উপর অনেকগুলো বই পড়েছি, মানে প্র্যাকটিক্যালি করা হয়নি। আর প্রথমে এসেই এই 90-তে এসেই ঢুকলাম ক্যামেরা থেকে মাত্র ছবি। এটার সাথে আপনার ইনভলভ হওয়াটা কিভাবে, স্টোরিটা কি ছিল? স্টোরি ছিল, আমি হচ্ছে যে বগুড়াতে একবার বিভাগীয় কারাটি প্রতিযোগিতা হলো, তখন ঢাকা বিভাগ থেকে আমার বস যে জুয়েল ভাই, উনি ওনার টিম নিয়ে গিয়েছিলেন, দারুণ এক্সপার্ট সব প্লেয়ার। তখন থেকে একটা ইয়ে ছিল যে ঢাকায় যদি কোনো সময় শিফট করি কিংবা কোনো সময় যদি ব্যাক মানে চলে আসি, তাহলে ওনার ক্লাবে প্র্যাকটিস করবো। যা কথা যা চিন্তা তাই। আমি ঢাকায় আসার পর জুয়েল ভাইকে খুঁজে বের করলাম, জুয়েল ক্যারেট একাডেমির, উনি এখন অনেক বড় পোস্ট আছে মার্শাল আর্টে, উনি রেফারি কোচ আর কি। যাক, উনি সংসদ ভবনের উপরে তখন প্র্যাকটিস করাতো, অনেক সকালবেলা কয়েকশো ছেলে মেয়ে সহ। যাক, ওখানে আসলাম, আসার পর যেহেতু আগে থেকে এক্সপার্ট ছিলাম আমি, মানে তখন নতুন না। তারপর জুয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, পড়েছিলাম, জুয়েল ভাই চিনলো যে তোমাকে তো আমি বলেছিলাম, আপনি বলছিলেন ঢাকায় আসলে তুমি আমার সাথে যোগাযোগ করবো, আমার ক্লাব থেকে তুমি যে কোনো টুর্নামেন্টে অ্যাটেন্ড করবো। তো আমি মার্শাল আর্ট মানে টুর্নামেন্টের থেকে মানে প্র্যাকটিক্যালি করতে মানে ভালোবাসতাম বেশি। তো এর মধ্যেই যখন যোগাযোগ করলাম, তার 2-3 দিন পরেই সোহানুর রহমান সোহান সাহেব, উনি বিখ্যাত পরিচালক, এক্স্যাক্টলি, তো উনি হচ্ছে যে সকালবেলা মনে করতে করতে জুয়েল ভাইয়ের কাছে এসেছিল, এসে বললো যে জুয়েল, আমার একটা স্মার্ট ছেলে লাগবে, ফাইট মানে পারদর্শী এরকম একটা ছেলে লাগবে। তো আমি চিন্তা করছি তুমি যদি করো তাহলে আমার ছবিটা ভালো হয়। ছবির নাম লাভ, এবং ওইটাতে হচ্ছে তখনকার হার্টথ্রব এবং সুপারহিট হিরো হিরোইন ছিল শাবনাজ নাইম। আচ্ছা, রাইট, চাঁদনির পরে আর 2-3টা পরের ছবি। তো জুয়েল ভাই বললো যে বস, আমার তো মানে টাইম করে উঠতে পারবো না, আর আমি হচ্ছে যে ভিলেন ক্যারেক্টারগুলো করবো না, আমার একটা সমস্যা আছে। তো তখন বললো যে আমার একটা স্টুডেন্ট আছে, আপনি দেখতে পারেন, এই এক্ষুনি আসবে, মানে কিছুক্ষণের মধ্যে আসবে। আপনার কথা বলছেন? আল্লাহর কি কাম, আমি এসে গেছি তখন টাইম মতো। আসার পর পরিচয় করে দিল জুয়েল ভাই, যে আমি একটা ছেলেকে নিয়েছিলাম, যেটা একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে আমি কথাটা বলি, সেটা হচ্ছে যে আমার কষ্ট লেগেছিল তখন যখন 90-তে এসে হচ্ছে যে নতুন মুখী সন্ধানের পরীক্ষা দিয়েছিলাম, তখন 33,000 ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল, ওইটাতে 10 জনকে নেওয়া হবে, 10 জনকে নেওয়া হবে, মানে 10 জনকে নেওয়া হবে। এই 10 জনের মধ্যে হচ্ছে যে আমি লাস্ট পর্যন্ত ছিলাম, কিন্তু রেজাল্টের আগেই আমি আমি নাই আর কি। রেজাল্টে যে 10 জন সিলেক্টেড হয়েছিল, ওইটার মধ্যে আমার নাম ছিল, মানে 10 জনের আশেপাশে ঘোরাফেরা করেছেন, রাইট। কিন্তু ঘটনা হচ্ছে যে ঘটনার চক্র আর কি। এই জন্যে আমাদের ফিল্মের কিংবা আমাদের মিডিয়াতে ডেভেলপ খুব কমই হয়, বিকজ অফ এখানে আত্মীয়তা কিংবা রিলেশনশিপটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। যাই হোক, ইন্টারভিউ দিয়ে আমি সবগুলোতে ভালো করেছিলাম, রেজাল্টের সময় আমি আমাকে পেলাম না, দুঃখ লাগলো, কিন্তু আমি ছেড়ে গেলাম না, আমার একটা জিদ, জন্য আমি কাজ করব। এই সোহান ভাই তখন হচ্ছে যে আমার জুয়েল ভাইয়ের কাছে এসেছিল, জুয়েল ভাইয়ের কাছে আসার পর জুয়েল ভাই আমাকে দিয়েছিল। তখন সোহান ভাই বললো যে এমন একটা ছিল যে ফাইট এক্সপার্ট, হচ্ছে আমার বলছে যে আমার হচ্ছে যে এই জুয়েল ক্যারেট একাডেমির সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে এক্সপার্ট ছেলেকে দিচ্ছি। তারপর আসার পর তখন বললো যে দেখো বাবা, আমি কয়েকদিন আগে একটা ছেলেকে নিয়েছিলাম, ওই 10 জনের মধ্যে সিলেক্টেড 10 জনের মধ্যে একটা ছেলেকে নিয়েছিলাম, ওই ছেলেটা 3-4 দিন শুটিং করেছে, কিন্তু ফাইটের সময় যে কিছুই পারে না, নাথিং, মানে কিচ্ছুই পারে না। আমি বাধ্য হয়ে ওই ছেলেটাকে বাদ দিয়ে এখন নতুন করে রিশুট করবো, গান ফাইট এইসবগুলো। আমি তো তখন বুঝিনি। আমি ঠিক আছে, এখন কথা হচ্ছে আমার চান্স যেহেতু এসেছে, আমি আমার যত সম্ভব আমার যতটুকু অভিজ্ঞতা দিয়ে আমি আমার এই সুযোগটাকে কাজে লাগাবো। আমরা বললো ফাইট কিরকম পারো, তখন বললো যে জুয়েল ভাই বললো একটু দেখাই দে। আমার তখন নানচাক
একটা জিনিস আছে মার্শাল আর্টের, একটা চেনের সাথে দুটো রাইট, তখন আমি খুব এক্সপার্ট, দুটো একসাথে ঘুরাতাম। তাই আমি বের করে যখন দুটো একসাথে ঘুরানো আরম্ভ করলাম, শুরুতেই বললো না আর লাগবে না, আর লাগবে না, কাজে এটাও 2-4 জনের সাথে ফাইট করবে এরকম একটা স্টাইলে একটু দেখাতো। আমি 2-3টা রাউন্ড কিক দেখানি, তারপর বললো আর লাগবে না। পরশু দিন সকাল থেকে শুটিং, মানে ওইখানে মোটামুটি সিলেক্টেড, ফার্স্ট সেন্সে সিলেক্টেড। তা বললো যে পরশু দিন থেকে শুটিং, নাইমের সামনে আসছেন। আমি এই যে 2 দিন আর ঘুম নাই, নাইম শাবনাজ এই মানে স্ক্রিনে দেখলাম সুপারস্টার, এদের সাথে কাজ করবো, সেই সময় সুপার ডুপার স্টার। এক্স্যাক্টলি। তখন হচ্ছে কি একটা অনুভূতি কিংবা একটা আনন্দ কাজ করেছিল। এই জন্য আমার আর ঘুমই হয়নি, আগের রাতে ঘুমিয়ে পরের রাতে ঘুমায়নি, মানে টেনশন, চিন্তা, কি করবো, কি ড্রেস পরবো। তখন তো মনে করেন ফার্স্ট ঢাকাই, মানে এসে শপিং করবো, কি করবো না করবো, নানান রকম চিন্তা ভাবনা করে। যাই হোক, ওই দিন আসলো যে পরশু দিনের শুটিং, গেলাম শাবনাজ নাইমের সাথে পড়ে গেলাম। ফার্স্টে যখন আমার জীবনের ইচ্ছা ছিল যে ফার্স্ট টেকটা এক টেকেও খাওয়া উচিত, কিংবা ফার্স্ট টেক এক টেকেই মানে কমপ্লিট ওকে করবো, হয়েছিল তাই। তখনই ওই দিনই আমার সোহন ভাই বললো যে তুমি ভালো করছো, সারাদিন শুটিংয়ের পর বললো তুমি অনেক ভালো করেছো, তুমি যদি লিখে থাকো, তুমি যদি তোমার মন মাইন্ড ঠিক করে যদি কাজ করেছো, তাহলে তুমি ইউ উইল বি সাকসেস, মানে নেক্সট তুমি প্রথম দিনে এই কথা তো বিশাল উৎসাহ, জায়গায় আসতে পারবা। তো তখন থেকে পথ চলা শুরু আর কি, কেমন থেকে মাধ্যমে। তো লাভ ছবির ফার্স্ট ছবি লাভ ছবি, কিন্তু কেন কেমন থেকে কথা আসছে, এটা হচ্ছে যে লাভ ছবিটা হচ্ছে যে প্রথমেই রিলিজ পেয়েছিল, তারপর কেমন ছবি, কিন্তু ডিরেক্টর হচ্ছে সোহান ভাই, ডিরেক্টর একই, ছবি আলাদা। রাইট। তো লাভ ছবিটার প্রথম বলা যেতে পারে প্রথম সন্তান আপনার, তো ওটার ইম্প্যাক্ট কেমন ছিল? লাভ ছবি তো নাইম শাবনাজের তো মোটামুটি গিয়েছিল, কিন্তু লাভ ছবির আগে যেহেতু কেমন থেকে রিলিজ পেয়েছিল, হ্যাঁ, সেহেতু হচ্ছে যে কেমন থেকে, ও তার মানে রিলিজের দিক থেকে এটা আপনার প্রথম ছবি? হ্যাঁ, প্রথম ছবি এবং সুপার ডুপার বাম্বারের ছবি, কোনো সন্দেহ নাই। কেমন থেকে তখন থেকে পথ চলা শুরু, আর পিছনে তাকানো হয়নি। ফাইন, কেমত থেকে কেমতের ঘটনা আমি একটু আসতে চাই বিস্তারিত, এবং সেটা হলো যে কেমত থেকে কেমত তো আসলে এটা একটা বলা যেতে পারে বলিউডে হয়েছিল, সেটার অনুকরণে তৈরি করা হয় বাংলাদেশে, এবং দুটাই খুব সুপার ডুপার হিট। ওখানে যেভাবে করা হয়েছিল বাংলাদেশেও ঠিক সেভাবেই, পুরো একটা নতুন গ্রুপ অফ পিপল, নতুন হিরো, নতুন আর্টিস্ট, সবকিছু নিয়ে। রাইট। তো আপনাকে যখন সিলেক্ট করা হলো, ওখানে সালমান শাহ নতুন, ওই টিমের সাথে ইনভলভ হওয়া কি মনে পড়ে যেটা শেয়ার করার মতো? না, মনে করেন যে আমি সোহান ভাইয়ের ফার্স্ট ছবি করছিলাম লাভ, ওই লাভ ছবি করার সময় যখন আলোচনা চলছিল, যখন কথাবার্তা চলছিল ছবিটা নিয়ে, ওরা তো অনেক আগে থেকে একটা প্রিপারেশন নেয়, গল্প রেডি, আর্টিস্ট রেডি, সব কিছু। তখনই আমি শুনছিলাম যে একটা হিরো খুঁজতেছে সোহান ভাই, কিন্তু হিরো পাচ্ছে না মন মতো। তো ফান্টা না কিসের জন্য একটা অ্যাড ছিল সালমানের, আচ্ছা, ওই অ্যাডটা দেখার পর সালমান খুব মানে সোহান ভাইয়ের খুব পছন্দ হলো। তারপরে সোহান ভাই সালমানকে মানে নিয়ে আসলো স্ক্রিনে। আসার পর প্রথম ছবিতে তো সুপার হিট দেখলাম। তো আপনার সঙ্গে পরিচয়টা কিভাবে হলো সালমানের সাথে কাজ করতে গিয়ে? সালমানের সাথে হচ্ছে যে যেহেতু সালমানের ফার্স্ট মুভি, আমারও বলতে গেলে ফার্স্ট মুভি, মৌসুমীরও ফার্স্ট মুভি, তারপরে আরও নতুন কিছু ক্যারেক্টার ছিল, এদেরও ফার্স্ট মুভি। তো যাই হোক, সবাই নতুন, যেহেতু সবাই একসাথে একদম একই সূত্রে গাথা, এরকম টাইপের একটা রিলেশনশিপ হয়ে গেছিল সবার সাথে সবার, মানে ফ্রেন্ডলি রিলেশন, যারা সেম এজ। আর সালমান আমরা তো খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছিলো, আপনারা তো জানেনই। তো এখন ঘটনা হচ্ছে যে তারপর থেকে যে পথ চলা শুরু করেছি আমরা একসাথে, অনেক চড়াই উতরাই পেরিয়ে, অনেক চড়াই উতরাই, অনেক গল্প। সালমান বাংলাদেশের নক্ষত্র জগতের অন্যতম একজন নক্ষত্র ছিল, এবং হয়তো পারফর্মের জায়গাতে নাই, সেটার একটা লম্বা স্টোরি আছে, এবং সেখানে বন্ধু হিসেবে আপনারও নিশ্চয়ই স্মৃতিচারণ আছে। তো প্রথম ছবি বুঝতে পারছিলেন যে সালমানের সাথে যে ছবিটা হচ্ছে এটা এত বড় একটা হিট ছবি হতে যাচ্ছে বা হবে? না, যেহেতু এই ছবিটা আমরা হিন্দিতে দেখেছিলাম, মানে বোম্বের ছবিটা আমির খানের, তো তখন এমন কোনো ইয়াং ছেলে কিংবা ইয়াং জেনারেশন দেখেনি, খুঁজে পাওয়া মুশকিল, তাই না? সবাই দেখেছিল, আমরাও অনেকবার দেখেছি, শুধু একবার না, কয়েকশোবার দেখেছি এরকম। তারপর যখন চিন্তা করলাম এই ছবিটা করছি, আরও বেশি দেখা হয়েছে, কারণ ওইখানে তো পার্ট টু পার্ট আমার ক্যারেক্টারটা কোনটা আমি তো দেখতেই পাচ্ছি। যার জন্য ওই ছবিটার গল্প, ওই ছবিটার অভিনয়, আমরা সবাই নতুন হিসেবে, বাংলাদেশের জনগণ, বাঙালি যারা ছবি দেখে, সিনেমা প্রিয়, তারা খুব ভালোভাবে গ্রহণ করেছিল আর কি আমাদের সবার আগমনটা আর কি। রাইট, না নিঃসন্দেহে। এমনি সালমানকে ব্যক্তি মানুষ হিসেবে আপনার যেহেতু খুব ভালো বন্ধু ছিল, ওর কি স্পেশাল গুণ যেটা আপনাকে ফার্স্ট অ্যাট্রাক্ট করলো? হি ওয়াজ ড্যাম, আমি বলি, ও স্মার্টনেসের দিক থেকে খুব সুন্দর, ড্যাম স্মার্ট। তারপরে ওর অ্যাক্টিভিটিস, ওর কথাবার্তা স্টাইলিশ, তারপর হচ্ছে যে স্ট্যান্ডার্ডনেস মেনটেন করতো, খুব একটা লেভেল মেনটেন করতো। আর হি ক্যান স্পিক ইংলিশ গুড, খুবই ভালো ইংলিশ বলতো, ওর হ্যান্ড রাইটিং আরও সুন্দর। আর
এভরিথিং অলরাইট, মানে অলরাউন্ডার কিন্তু সালমান। আপনাকে আপনার কোনো স্টোরি কি আছে? সালমান অভিনয় করতে খুব ভালো। সেটা তো আমরা দেখেছি, কিন্তু আপনি বন্ধু মানুষ হিসেবে কি দেখেছেন? থাকে না ব্যক্তি পর্যায়ে অসাধারণ একটা মানুষ, দুই একটা স্টোরি যেটা আপনার 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 মনে এখনো মনে পড়ে, রাকেটে আছে? হ্যাঁ, সালমান আমার মনে হয় ফিল্মে না এসে তখন যদি ক্রিকেট খেলতো অনেক বড় ক্রিকেট প্লেয়ার হতে পারতো, কারণ খুব ভালো ক্রিকেট খেলতো সালমান। আমাদের একটা টুর্নামেন্টে খেলেছিল সালমান, মানে ফান্ড কালেকশনের একটা টুর্নামেন্ট করেছিলাম আমরা স্টেডিয়ামে অনেক আগে। তখন দেখলাম মানে ক্রিকেটের প্রতি খুব উইক এবং খুবই ভালো খেলে। আর সালমান হচ্ছে যে ফ্যাশনের দিক থেকে একদম টপ মোস্ট। আপনারাও দেখেছেন, আমরা তো দেখছি। আর আমি হচ্ছে যে ভাবি হয়তো বা করতো, ড্রেস ডিজাইন করতো, আর আমি ম্যাক্সিমাম ভাবি মানে সামিরা ভাবি। এক্স্যাক্টলি। আর আমি হচ্ছে সালমানের ড্রেসগুলো কালেকশন করতাম খালি, ও মানে কম্বিনেশন করে দিতাম, কালেকশন করতাম। আমার সালমান বলতো যে কালকে শুটিংয়ে কোনটার সাথে কোনটা পড়বো, কোনটা, আমি আবার সেট করে দিতাম সব কিছু। আমার প্রতি একটা কনফিডেন্স ছিল যে লেটেস্ট কিংবা লেটেস্ট ডিজাইনের ড্রেস আপ, যে বিকজ আমি ঘুরতাম বেশি মার্কেটে। মাথায় যে ব্যান্ডানা পড়া শুরু করলো, এটা কি চুল কমে যাওয়ার কারণে? ওই ব্যান্ডানা এখন বাঙালি জাতি, বাংলাদেশি যারা ভিউয়ার্স আছে তারা বিশ্বাস করুক আর না করুক, ওইটা হচ্ছে আমি প্রথমে বেঁধে দিয়েছিলাম, কারণ ওইটা ছিল একটা বালিশের কাভার। মানে আমরা যে বালিশে ঘুমাই, এটার ঘটনাটা বলছে আর কি, খুব ফেমাস হয়েছিল তখন ওই সময়। বালিশের কাভার ছিল, আমি মাথায় অনেক তেল দিয়েছিলাম, তখন আমার ঝাঁকড়া চুল ছিল অনেক বড়, খুব মাথা ব্যথা করছিল। মাথায় তেল দিতে সালমান বললো যে বালিশ নষ্ট করিস না, ঠিক আছে? আমি দোস্ত তাহলে পুরানা বালিশ যেটা আছে ওই বালিশটার কাভারটাই মাথার মধ্যে দিয়ে দিই। এই মাথার মধ্যে তারপর যখন বেঁধেছিলাম তখন আমার লুকসটা ওর ভালো লেগেছিল। আর এটা আমি দেখেছিলাম সঞ্জয় দত্তের একটা ছবি অনেক, তখন আমি সালমান আমরা বললো দোস্ত আমি এই গেট আপটা একটা ছবিতে পুরোটাই দেবো। আমি অবশ্যই। তারপর আমি করলাম কি, একদম কবে থেকে দিবি, মানে স্নেহ ছবির নাম স্নেহ, ডিরেক্টর হচ্ছে মরহুম শিবলি সাদিক, ই ওয়াজ ফেমাস ডিরেক্টর, নাম করা ডিরেক্টর। তো ওনার ছবিতে মৌসুমি আর সালমান ছিল, ওই ছবি তো আমি ছিলাম না, কিন্তু ড্রেস ডিজাইন কিংবা কী কী ড্রেস পরে সব আমি সেট আপ করে দিয়েছিলাম। ওইটাতে ভ্যান্ডানা পড়েছিল সালমান। ওই কাপড়টা আমি পরে ড্রেস ব্যান্ডার বললাম যে যতগুলো কালার আছে স্পটেড, গোলগুলো স্পটেড যতগুলো কালার আছে সবগুলো কালারের কাপড় কিনে আনবে একটু একটু করে, ইসলামপুর যে আমাদের তো যাওয়া সম্ভব না, ওরাই খুঁজে খুঁজে কিনে আনে ড্রেস ব্যান্ডার। তারপরে 10-15টা আনলো নানা রকম কালারের। আমি ওই কেটে কেটে ওর মাথার ব্যান্ডা, মানে যেটা ব্যান্ডানা বলি আমরা, ওটা বানিয়ে দিলাম। বানিয়ে দেওয়ার পর তারপরে স্নো ছবিতে ওরা ইউজ করলো, ব্যাস সুপার ডুপার, এবং এটা সবার স্টাইল হয়ে গেল। এক্স্যাক্টলি। তখন কনসার্ট হলে ইয়াং জেনারেশন এটা পড়তোই মাথায়, মানে পড়তোই। এটাই আমাদের মধ্যে একটা ভুল পারসেপশন এটা ছিল যে ওর মাথার চুল কমে যাচ্ছিল সামনের দিক থেকে, এই কারণে ও বেঁধে টেঁধে এরকম করতো না। চুল কমে যাচ্ছিল, যখন চুল একটু কম ছিল তখন আমি আবার আরেকটা ডিজাইন করে দিলাম। আমি বললাম দোস্ত যেহেতু সামনের চুলটা তোমার হচ্ছে যে কমে যাচ্ছে, মানে কপালটা বেরো যাচ্ছে, তুমি এক কাজ করো, তুমি চুলটা বড় করে তুমি ব্যাক ব্রাশ করে তুমি জুটি করতে পারো, পনিটেল। হ্যাঁ, ওই যে আমরা দেখেছি, জুটিটা করলে অনেক সুন্দর হবে। আমি তো দেখছি, কারণ আমরা হচ্ছে যে তখন এত ছোট ছিলাম, কিংবা একটা আগ্রহ ছিল বেশি যে কীভাবে আমাদের ছবিগুলো ডেভেলপ করা যায়, কীভাবে আমাদের স্টাইলগুলো চেঞ্জ করা যায়, কীভাবে আরও উন্নত মানের স্টাইল করা যায়। এগুলো নিয়ে অনেক চিন্তা করতাম আমরা, কীভাবে ফাইট ডেভেলপ করা যায়, কীভাবে গান নাচ এগুলো ডেভেলপ করা যায়। এগুলো আমার মনে হয় অন্যান্য আর্টিস্টের থেকে আমরা সবচেয়ে বেশি চিন্তা করতাম। আমরা দুইজনেই চিন্তা করতাম, দুজনেই ডিসকাস করতাম, দুইজনেই দেখতাম, বিগ স্ক্রিনের ছবি দেখতাম। মনে করেন একটা হংকংয়ের ছবি দেখলাম, ওই ছবিটা হচ্ছে যে ইয়েস ম্যাডাম পার্ট 2, একটা মেয়ে হংকং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মার্শাল আর্টে, তোর কিছু ফাইট সালমানকে দেখালাম। সালমান দেখানোর পর সালমান বললো, বিকজ সালমান তো সুপারস্টার, সালমান তো হিরো, সালমানের কথা সবাই শুনবে। আমি তো তখন সুপারস্টার না, আমি অ্যাজ এ ভিলেন, রাইট, সাপোর্টার। তো আমার কথা তো ডিরেক্টর কিংবা প্রডিউসার শুনতে যাবে না সহজে, যদি যুক্তিসঙ্গত হয় তাহলে শুনবে। তো আমি সালমানকে বলতাম, দোস্ত এই ফাইটের কিছু পার্ট ফাইট ডিরেক্টরকে তুই বলবি, বলে এই ফাইটের পার্টটা এই ফাইট এই ফাইটটা করা দরকার আমাদের। কিন্তু তখন আমরা দুইজনই প্র্যাকটিস করতাম। সালমানকে আমি মার্শাল আর্ট প্র্যাকটিস করাতাম, আমি লাঠি ঘুরানো শিখাতাম, আমি শর্ট স্টিক ঘুরানো শিখাতাম। একটা স্টাইলের ব্যাপার ছিল, সালমানের ফাইটের দাঁড়ানোর স্টাইল ছিল আলাদা, কারণ পুরোটাই শিখানো। ম্যাক্সিমাম টাইম একসাথে থাকতাম আমরা, সকাল থেকে রাত পর্যন্ত, বোথ শুটিং থাকতো, টাইট শিডিউল। ফাইটের দিক থেকেও অনেক পারদর্শী ছিল। একটা জিনিস যেটা বুঝতে পারছি যে মানে আপনি যেহেতু বিষয়গুলো জানতেন, সুতরাং সামহাউ সালমান এই বিষয়গুলো আপনার কাছ থেকে শিখতো, এবং সেই দিক থেকে একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়েছিল দুজনের। শেখার তো শেষ নেই। আমরাও সালমানের কাছে পেতাম, কারণ সালমান যে অভিনয়গুলো যে এত পারফেক্টলি করতো, এটা আমরা এখনো পারি না, তাই না? এক একজনের এক একটা গুণ দিয়ে রাখে আল্লাহ পাক, নিশ্চয়ই না? নিশ্চয়ই। সালমান হয়তোবা
থিয়েটার আর্টিস্ট না, অমুক আর্টিস্ট না, কিংবা অভিনয় যে প্র্যাকটিস করে এসছে তাও না, গড গিফটেড। ডেফিনেটলি। কিন্তু এত ভালো অভিনয় করেছিল, কিংবা এত ভালো অভিনয় করে সালমান, যে আসলে মনে হয় কি অনেক বছর ধরে থিয়েটার করে আসছে, এরকম একটা ব্যাপার। এটাও গড গিফটেড। আর শাবনূরের এন্ট্রিটাকে অনেক পরে হলো আপনাদের সঙ্গে শাবনূর, এই টিমে। হ্যাঁ, তখন শাবনূরকে চিনতাম না আমরা। শাবনূর একটা ছবিতে আসছিল, এহতেশামের মৌমাছি ছবি। তার আগে কি যেন একটা ছবি করেছিল, না অ্যাকচুয়ালি সাব্বির না কে যেন সামথিং, কে যেন। ওই দুটো ছবি ফ্লপ ছিল, কারণ সালমানের কাছে তখন কোনো ছবি টিকতো না। সালমান শাহ মানে বাম্পারি। তখন সাব্বির একটা ছেলে এসেছিল নতুন, আরও 2-3 জন নতুন ছেলে আসছিল, এরা দু একটা ছবি করে আর খুঁজে পাওয়া যায়নি এদেরকে। ওদের মধ্যেই শাবনূর হচ্ছে একটা ছবি না দুইটা ছবি হিরোইন ছিল। তো যাই হোক, প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন দারাজ প্রেজেন্স তারার রাত। আজকে আমাদের অতিথি হচ্ছেন আশরাফুল ভাই, চিনবে না তাকে আশরাফুল বললে, আমাদের ডন ভাই। তো ডন ভাই, আমরা যেখানটায় ছিলাম যে সালমানের সাথে যেহেতু একই সাথে মুভ করা আপনাদের সিনেমা জগতে, সুতরাং একটা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল, নইলে তো তুই সম্পর্কে আসলে যায় না। রাইট। না, আমরা প্রথম 2-3 দিন তুমি ছিলাম, তারপর সালমান এত ফ্রেন্ডলি, এত আপনভাবে নিয়েছিল আমাদের সবাইকে। তখন সালমানই বললো কিসের তুমি আর কিসের আপনি। তো এতে কি হলো, মানে কি আউটিং হতো, খাওয়া দাওয়া একসাথে করা, ওর বাসায় যাওয়া বা ও আপনার বাসায় যাওয়া? এটা ন্যাচারালি, আপনার যদি একটা ক্লোজ বন্ধু থাকে, আপনার যে কলিগ থাকে, আপনার সাথে খুব গুড আন্ডারস্ট্যান্ডিং থাকে, মানে ফিল কাজ করে, অনুভূতি কাজ করে, যদি আপনি আপনার বন্ধুকে ফিল করেন, তাহলে আপনি আপনার বন্ধুর সাথে যেতেই পারেন, তাই না? আমরা আর ওর বাসায় যাওয়া প্রায় হয়তো আমাদের তাড়াতাড়ি শুটিং শেষ হলো, আমরা ওর বাসায় গেলাম, যে আমি আরও ছবি দেখছি, আড্ডা মারতেছি, পরশু দিনের কি শুটিং, কালকে কি ফাইটটা, এরকম করবো, এরকম একটা। তখন ভিডিওর যুগ ছিল, আই মিন যে VCR, ঠিক আছে? হ্যাঁ, ছবি নিতাম, আমরা যা বসতাম, দেখতাম কখন সন্ধ্যা লেগেছে, কখন রাত লেগেছে, এরকম একটা ওর মাথাতেই ছিল না এরকম। আর যেহেতু আমরা টপ মাস্ট ইয়াং ছিলাম তখন, যার জন্য দেখছি এই ছবি দেখছি, ওই ছবি দেখছি, আলোচনা করছি, ড্রেস নিয়ে চিন্তা ভাবনা করছি, ফাইট নিয়ে চিন্তা ভাবনা করছি। আর আউটিংয়ের ব্যাপারটা হচ্ছে যে মানে হঠাৎ সালমান শুটিংয়ের পর বেরোতো গাড়ি নিয়ে, আর আমাকে পেলে আমাকে নিয়ে যেত, আর আমি ভয়ে চড়তাম না বেশি, তারপরেও ওর গাড়িতে ঘুরতাম। ভয় চড়তাম না বলতে, মানে খুব স্পিডে ছিল, এমন স্পিডে গাড়ি চালাতো, আমি তো যতবার যখনই উঠতাম ওর গাড়িতে, তখনই সুরার উপরে উঠতাম, কারণ সুরার উপর কিছু নেই, প্রোটেকশনের দিক থেকে আমি অনেক সুরাটার উপরে তারপর উঠতাম গাড়িতে। ওটাও এমনকি ও গান শুনতেছে কিন্তু আমি সুরা পড়তেছি ভয়ে, মানে এত স্পিডে চালায়, ক্রেজি মানে। তবে খুব ভালো গাড়ি চালাতো, ড্রাইভিং করতেছিলাম। ওকে, আমরা যেটা জানি বাংলা ছবিতে ইভেন এখন এটা হয় যে হিরো বলি বা অ্যাক্টর বলি বা অ্যাক্ট্রেস বলি, তারা তাদের ব্যক্তিগত জীবনটাকে গোপন রাখেন। যেমন আমরা যদি বলি সালমান শাহের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট ছিল, কারণ উনি বিয়ে করার পরেই এন্ট্রি হয়েছে সিনেমা জগতে, যদি ভুল না করে থাকি। সে অর্থে এরকম একজন হিরোর ক্যারিয়ার তৈরি করা তো খুব ডিফিকাল্ট ছিল, কিন্তু সালমান শাহের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট কিছু দেখলাম। তো সালমান শাহ কি করতেছিল ইনিশিয়ালি, কি সেই জিনিসটা গোপন করতেছিল সাধারণদের কাছ থেকে নাকি? সালমান আসলে কোনো কিছু গোপন করতে চায়নি কিংবা চায় না। ও এমনি ইমোশনাল একটা পাবলিক ছিল, ইমোশনাল একটা ছেলে। ওর ভিতরে সফটনেস কাজ করতো, ওর ভিতর ফ্রেন্ডলি একটা, মানে সামিরা আর সালমানের ব্যাপারটা কি ওপেন ছিল, সবাই জানতো, মানে বাংলাদেশের মানুষ জানতো? ওইটা তো কেমন ছবি শুটিং এর মধ্যে এই কাজগুলো হয়েছে, আচ্ছা, তাই না? যাই হোক, প্রথমেও গোপন করেছিল যে বিয়ে শাদীর ব্যাপারটা, পরে সব কাজ শেষ করে আসার পর জানলাম যে না ঠিক আছে, বিয়ে শাদী করেছে। আপনার সাথে পরিচয়টা কিভাবে ঘটে সামিরা? আমি তো প্রথম দিনেই ওপেনিং এর দিন কেমন থেকে আমাদের ছবি পরিচয় করিয়ে দেয়। হ্যাঁ, সোহান ভাই পরিচয় করে দিল, যেহেতু আমরা একসাথে কাজ করছি। আর কেমন থেকে শুটিং যে দিন থেকে শুরু হলো, তখন থেকে তো সব একসাথেই, সারাদিন একসাথে। তো আচ্ছা, এই আপনার থেকে তুমি থেকে 2 দিন পর সালমান করছে কিসের তুই, এই যে শুরু হলো পথ চলা বন্ধুত্ব। সামিরাও কি ছিল, মানে আপনাদের টিমের মেম্বার হিসেবে অ্যাক্ট করেছে? তো বেসিক্যালি মেম্বার, আর ভাবি তো মিডিয়ার কিছু না, রাইট, হাউস ওয়াইফ। ভাবি আসতো সময় শুটিংয়ে আসতো, শুটিং দেখতো, আর ভাবি একটা সবাই আনন্দই করতো, কারণ সালমানও মজা পেতো, নতুন বিয়ে, স্বাভাবিক ব্যাপার, সবাই ইয়াং জেনারেশন, আর আমরা সবাই ছোট, আর ভাবিকে সবাই অনার করতো। ভাবি আবার আসলে কোনো কিছু যদি শুটিংয়ের সময় আসতো এফডিসিতে, আবার ভাবির একটা অভ্যাস ছিল অনেক কিছু খাওয়া টাওয়া নিয়ে তারপরে শুটিংয়ে আসা। আমরা শুটিং করছি, হঠাৎ ভাবি এসে হাজির, অনেক কিছু খাওয়াটা নিয়ে এসছে সালমানের জন্য, আমরা সবাই খেতে। একটা বিষয় কি, মানে যেহেতু এতটুকু আপনার কাছ থেকে যতটুকু শুনলাম, এতটুকু আমি মানে ব্যক্তিগতভাবে স্পষ্ট, আমি এতদিন সালমান শাহ নিয়ে কি জেনেছি মিডিয়া থেকে 7-8 জন মানুষের মতোই সেটা জানাশোনা, কিন্তু আমার এতক্ষণের বক্তব্য শুনে, ঘটনা শুনে যেটা মনে হচ্ছে যে সালমান শাহ আপনার এমন একজন বন্ধু ছিল এই কর্মজীবনে এসে, যার সঙ্গে অনেক কিছুই আপনার শেয়ারিং ছিল। তো ওই সময়টা থেকে আপনারা বুঝতে পারছিলেন সামহাও এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে বা কিছু? আমরা সালমান আমার কেমন বন্ধু আপনাকে আসলে বলে কিংবা লিখে কিংবা মানে শেষ করতে পারবো না, এরকম একটা বন্ধু। তো আমি ছোট্ট কথায় সব জায়গাতেই বলেছি যে সালমান আমার কেমন বন্ধু, যারা
বুঝবে তারা বুঝবে, যারা বুঝবে না করার কিছু নেই। ছোট্ট কথা দিয়ে বলি, সালমান আমার কেমন বন্ধু? সালমান হচ্ছে যে স্টিল নাও আজকে পর্যন্ত, মানে আপনার এখানে আসা পর্যন্ত যেই উক্তিতে আমি বিশ্বাসী, যে কথাতে সালমানের রিলেশন উইথ মি, সেটা হচ্ছে তুই নেই আজ, তুই নেই আজ, তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়। বুঝতে পারছি? যাই হোক, ইমোশনাল একটা ব্যাপার কাজ করে। আর এই মানে আমি তো অনেক ভালোবাসতাম, হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই সোল, রাইট? তারপরে বাঙালির জনগণ, বাংলা ভিউয়ার্স যারা হয়তো আমাকে ভুল, হ্যাঁ, ওই ভুল বোঝার জায়গাটা আমি আসতে চাই, এবং কিছু মানুষ হাজার বললেও ভুল বুঝবে, সেটা নিয়ে আমাদের কোনো সে নাই। আইনও তার নিজস্ব গতিতে চলবে, সেটা নিয়েও আমাদের কোনো সে নাই। তখন তো কষ্ট লাগে যখন মানে আপনি কোনো কিছুতে ইনভলভ না, আপনার খুব প্রিয় বন্ধু হয়তো এরকম একটা অ্যাক্সিডেন্টলি কাজ করে ফেলেছে কিংবা হয়ে গেছে, এটা তো আপনি ইনভলভ হয়ে যাবেন, তখন তো ওইটা আপনারা সামিরার একটা ছবিকে দাবি করা হয় অনেক ওইটা সময়। প্রশ্নই আসে না। ওটা হচ্ছে যে কোন এক নায়িকা ছিল ব্রিগেডের, ওটা সালমান শয়তানি করে ছবিটা উঠিয়েছিল, এটা ভাবিও অনেক ইন্টারভিউতে একই কথাই বলেছে। রাইট। কিন্তু আমরা আসলে আমরা নিজেরাই বাঙালি, তাই না? আমরাই বুঝি আমরা কতটুকু ভালো। আপনি নিজে বাঙালি, আপনি জানেন কতটুকু ভালো, ডেফিনেটলি। তাই না? আপনি একটা সমস্যা হলে দেখবেন যে হেল্প করেছে আপনাকে আরো ডুবানোর জন্য লোকজন রেডি হয়ে থাকবে বেশি, কাজ ছাড়া, আই ডু বিলিভ, তাই না? আই ডু বিলিভ। হ্যাঁ, তো এটা সালমানে উঠেছিল শয়তানি করে। আর আমরা বলছি মোমেন্টটা কি মনে আছে, কি ঘটনাটা কি ছিল? ওই ছবিটা হচ্ছে আশা ভালোবাসা ছবিতে। আশা ভালোবাসা ছবি। হ্যাঁ। এখানে আমি বোধহয় বলেছি আমার জীবনে হলে দেখা প্রথম ছবি, আমি তখন ক্লাস 7-এ পড়ি। আশা আচ্ছা ভালোবাসা ছবি। আচ্ছা। ওই ছবিটাতে ওই বান্দরবনের ছবি শুটিং, গোলাম মোস্তফা সাহেব অভিনয় করেছিলেন এখানে। রাইট রাইট। আচ্ছা, হ্যাঁ। তো ওই তো ওই বান্দরবান ছবিতে আমরা শয়তানি শুটিং এর সময় ও সালমানের ছবিটা ওর ক্যামেরা দিয়ে, নতুন ক্যামেরা কিনেছিল একটা, ওটাতে ছবি উঠেছিল। হ্যাঁ। তো ওইটাই শয়তানি করে রাখছে যে এটা একসময় তোর কাল হয়ে দাঁড়াবে, দেখি আসলেই কাল হয়ে দাঁড়াচ্ছে। এইটা এইটা এরকম একটা জিনিস পেলো কিভাবে মানুষ, সাধারণ পাবলিকের হাতে চলে গেল কিভাবে? না, সাধারণ পাবলিক যখন যে সিআইডি টিভি মানে ওর জিনিসপত্রগুলো বাসায় যে সব কিছু নিয়ে আসছে, তখন ক্যামেরা ট্যামেরা এসছে, তখন নেগেটিভের মধ্যে পেয়ে গেছে। কিন্তু আমাদের তো মানে ওইটা নিয়ে এত চিন্তা নেই, কিন্তু জনগণ এটা নিয়ে মজা করছে আর কি, যে সামিরার সঙ্গে আপনার এই ধরনের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক ভাবি তো আইসোলেট ভাবি তো জেনুইন একটা, মানে এরকম ভালোবাসাবাসি আমি দেখিনি কোথাও, মানে এত বেশি ভালোবাসাবাসি সালমান অ্যান্ড সামিরা, মানে আমি খুব, মানে আমার চোখে পড়েনি। তাহলে শাবনূর কিভাবে এখানে ফ্যাক্ট হলো? এখন শাবনূর, শি ওয়াজ টু ইয়াং, রাইট? এখন শাবনূর সালমান একটা জুটি, বাংলাদেশে অ্যাপ্রিসিয়েটেবল একটা জুটি, বাংলাদেশের পাবলিক অ্যাপ্রিসিয়েট করেছে ওদের জুটিটাকে, যেরকম রাজ্জাক কবরী, রাজ্জাক শাবানা, আলমগীর, ববিতা, এরকম টাইপের। না, কিন্তু পিবিআই তো বলে দিল যে শাবনূরের সঙ্গে সালমানের একটা ইমোশনাল সম্পর্ক ছিল, বা প্রেম ভালোবাসা কিছু একটা ছিল। তো এটা তো আপনার বোঝার কথা। এইবার আসেন, যেহেতু আমরাই তো ম্যাক্সিমাম টাইম থাকতাম, তাই না? কিন্তু মনে করেন যে শাবনূর, সালমান সব আমরা সকাল থেকে রাত 11টা পর্যন্ত প্রত্যেকটা দিনই একসাথে কাজ করছি। আর একটা হিরোর সাথে একটা হিরোইনের যদি একটু ফ্রিনেস না থাকে, তাহলে একটা কেমিস্ট তৈরি হয় না। ট্রু। একটা প্রেম ভালোবাসা, একটা স্টাইল কিংবা একটা এক্সপ্রেশন আসে না স্বাভাবিক ব্যাপার। তো সেই ক্ষেত্রেও ওদের সাথে ভালো রিলেশন সবার সাথে সবার। আর ওরা ওদের রোম্যান্সগুলো যে স্ক্রিনে দেখতেন, মানে একদম রিয়েলিটি থাকতো, তাই না? সেই সূত্রে রিয়েল একটা রিলেশন থাকতেই পারে। এটা হচ্ছে যে আমাদের সামনে যেটা ছিল, এটা তো আমাদের দেখা, আমাদের চোখের সামনে তো, কারণ এটা আমরা সবাই একসাথে থাকতাম, যার জন্য সবার প্রতি সবার ফিলিংস একটু বেশি ছিল। কিন্তু এটা এই জায়গাটা থেকে আপনার কি মনে হয়, আমি জানি না, আপনি যদি স্টেটমেন্ট দিতে না চান, বলেন। সেটা হচ্ছে যে যেহেতু আপনি সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ওই সময়টাতে, শাবনূরের সঙ্গে যদি এরকম কোনো একটা সম্পর্ক থাকে, ডেফিনেটলি আপনি ইনফর্ম, আমার জানার কথা, সবারই কোশ্চেন, আমার জানার কথা। কিন্তু যদি থেকেও থাকে, তাহলে মানুষের জীবনের কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু সাবজেক্ট আছে, কিছু কিছু সময় আছে যেটা তার নিজের মানুষ কেউ বলে না, হতে পারে না এরকম। আমরা তো এফডিসিতে দেখছি খুব ক্লোজ রিলেশন, আমরা সবাই একসাথে কাজ করছি, হিরো হিরোইনের সাথে এরকম রিলেশন থাকবেই সবার, ঠিক আছে? কিন্তু এটা যদি পরে প্রেম পর্যায়ে চলে যায়, তাহলে তো এই জিনিসটা আমাকে বলবে না, কিংবা কাউকেই বলবে না, নোবডি, রাইট? আপনি ইনফর্ম না, মানে বলতে চাচ্ছেন যে আপনি ইনফর্ম না, রাইট? আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। এখন আমার কথা হচ্ছে যে এখান থেকে তো শুটিংয়ের পর তো তারপর আমরা যে যার বাসায় চলে গেলাম, তারপর যদি প্রেম প্রীতি করে থাকে, তাহলে তো আমাদেরকে বলার কথা না, জানার। কিন্তু একটা মানুষ সুইসাইডের মতো স্টেপ এত সহজে তো নেওয়ার কথা না, মানে জেনারেল পারসেপশন যেটা বলে।
সালমান শাহর মতো এত বড় একটা মেগা স্টার সে নিশ্চয়ই বুঝতো যে আমার পপুলারিটিটা কি বাংলাদেশের মানুষের কাছে। সুতরাং আমার এই ব্যক্তিগত ইন্টারেস্টকে আমি যদি নিজেকে শেষ করে দেই, এটা অনেক বড় একটা অপূরণীয় ক্ষতি। সেই জায়গাটাই সে না বুঝে এরকম একটা ডিসিশন নিয়েছে, সেটাও মানাতে খুব মুশকিল। তার মানে তারপর হয় কি, এটা আমাদের যদি সুইসাইডের কথাই আমরা বলি, আমাদের এটা আপনার হবে আমাদের হবে, মানে তখন তো আমরা অনেক ইয়াং ছিলাম, তাই না, বোধ শক্তি কম ছিল, ইমোশনও বেশি কাজ করতো। এখন হয়েছে কি, ওই বয়সটাতে মনে করেন কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো লুকানের না, লুকাতে পারবো এরকম টাইপের একটা, যেরকম সালমানের এই ব্যাপারটা নিয়ে আমরা বিগত সময়ে কথা বলেছি, তারপরে অনেক সময় বলতাম না, কারণ হচ্ছে যে একবার ভুল বুঝে থাকলে এটা আবার নতুন করে বলার কিছু প্রয়োজন মনে করি না। কারণ কি, যতই শুদ্ধ কথা বলবেন ততই পাবলিক আমাদেরকে ভুল বলবেই, এরকম একটা ধারণা হয়ে আছে না। সবাই তো ইয়াং, আর সবাই তো একটা মানে স্টারিজমের মধ্যে আছে। সালমান শাবনূর, আমি সব যারা ছিল, এদের মধ্যে তো সুখ দুঃখ আছে, তাই না, ফ্যামিলি আছে, সুখ দুঃখ আছে, প্রেম প্রীতি ভালোবাসা আছে। সালমান তো আমি যতটুকু দেখতাম ফ্যামিলির দিক থেকে একটু মানে মানে কি বলবো, ডিস্টেন্স ছিল, মানে ফ্যামিলির সাথে একটু ডিস্টেন্স ছিল, অথবা ভাবির কারণে হতে পারে, কিংবা ওর মার কারণে হতে পারে। উনি তো তখন নীলা চৌধুরী, উনি আন্টি, উনি তো তখন হচ্ছে যে জাতীয় পার্টি নিয়ে অনেক বিজি ছিলেন। এই জিনিসগুলো সালমান মানতে পারতো না। একটা ইয়াং একটা ছেলে আমরা, মনে করেন এই জিনিসগুলো আমার কাছে খুব মানে কষ্ট লাগতো, যে কীভাবে একটা ছেলে মানে এত কিছু মাথার মধ্যে নিয়ে কালকে সকালে আবার রোমান্টিক অভিনয় করছে, আবার ফাইট করছে, আবার হয়ে করছে। কিন্তু ওনার মা তো পলিটিক্যাল কারণে রাত বিরাতে অনেক জায়গায় ঘোরাঘুরি করতো, অনেক জায়গায় যেত না, ওইটা সালমানের সহ্য হইতো না জিনিসটা, এক নম্বর। তারপর মনে করেন ফ্যামিলি, এটাকে আপনার সঙ্গে শেয়ার করতো বিষয়গুলো? আমি তো থাকতাম, যাইতাম সময় সময়। তাহলে তো শাবনূরের বিষয়টা আপনার জানার কথা, আমাকেই নিয়ে যেত। কিন্তু হ্যাঁ, শাবনূর এই জিনিসটা তো পিবে এসে রিসেন্টলি আমাদেরকে এই জিনিসটা করলে, আগ পর্যন্ত আমরা জানতামই না বিষয়টা। আমরা কেউ জানি না। আমরা তো জানতাম যে ফিল্মের যে মানে ছবিটার যে এখানে আজিজ মোহাম্মদ ভাইয়ের কথা এসছে, আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ, আপনি দেখেননি, কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে যে আসেন আপনি, যে আমি কালকে না পরশুদিন, আমি ইদানিং আগে ইউটিউব দেখতাম না, কারণ ইউটিউবে হচ্ছে যে ভুয়া নিউজ দেয়, অরিজিনাল নিউজ দেয়, কোনটা অরিজিনাল কোনটা ভুয়া, কয়েকবার মেরে ফেলেছে ইউটিউবে। এইমাত্র আপনাকে মেরে ফেলেছে, আমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। এই মাত্র খবর এলো 4 সহযোগী সহ ভিলেনডন নিহত। ঠিক আছে, করার কিছু নেই। যাই হোক, বাঙালি যতদিন বোকা থাকবে ততদিন। মানে আমি আপনাকে এই প্রশ্নগুলো এই কারণেই করছি যে সালমান শাহর মৃত্যুর পরে অনেকগুলো বছর আমরা পার করে ফেলেছি, বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের গুঞ্জন তৈরি হয়েছে, আপনার সাথে সেজন্য ফ্রিলি কথা বলছে, রাইট? সো আজিজ মোহাম্মদ ভাইয়ের কথা এখানে এসছে, এখানে সামিরার সাথে আপনার সম্পর্কের কথা এসছে, এখানে আপনি যেটা বললেন নীলা চৌধুরীকে নিয়ে সে ধরনের কথাও গুঞ্জন এসছে। এগুলো সবই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সত্য। আমি যে কথাটা বললাম এটা তো অবাস্তব না, এটা আপনি বলছেন আপনার জায়গা থেকে, ঠিক আছে। তখন তো মানে আমি কাছে থেকে যতটুকু দেখি, কিন্তু আমার কাছে মনে হয় কি ডন ভাই, মানে আপনার কথা যদি আমি মেনেই নেই, মানে আমি একদম সাধারণ মানুষের জায়গা থেকে বলছি, মেনে নিলেও আমি বললাম, আর না মেনে নিলেও বললাম, কারণ আমার দেখা না, এটা আমার চিন্তা চেতনা। আমি আপনাকে এখানে ডিনাই করছি না, কিন্তু আমার জায়গাটা হচ্ছে এটাই যে এই ধরনের সেন্সিটিভ বিষয়গুলো শেয়ার করাটা ভেরি মাচ টাফ রেদার দ্যান শাবনূরের বিষয়টা শেয়ার করাটা। কেন বলছি? কারণ আমি আমার মায়ের কোনো বিষয় নিয়ে কিন্তু আমার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করতে পারবো না, যেটা আমি আমার গার্লফ্রেন্ডের বিষয়টা শেয়ার করতে পারবো, আমি আমার বউয়ের বিষয়ে শেয়ার করতে পারবো। তো সেক্ষেত্রে আপনি শাবনূরের বিষয়ে কিছু জানলেন না, অথচ নীলা চৌধুরীর বিষয়ে জানলেন। মানে এই শাবনূরের বিষয়টা সারাদিন একসাথে তো থাকতাম, জানার আর কিছু দেখতেছি তো কী করছে, তাই না? কিন্তু এটা যদি রিয়েল হয় তাহলে ভেরি ব্যাড। কিন্তু ঘটনা হচ্ছে এটা একজন মেয়ে আরেকজন মেয়ে সহ্য করবে না, স্বাভাবিক ব্যাপার, সেটা নায়িকা হয়ে যায়। ভাবির ক্ষেত্রে তো সেরকম কিছু একটা হয়েছে, আর আমরা দেখতাম সারাদিনই যেরকম আছে শেষ পর্যন্ত সেরকম আছে। এর মধ্যে কোনটা রিয়েল লাভ, কোনটা ফিল্মের জন্য কিংবা স্ক্রিনের জন্য, এটা একমাত্র সালমানের বুঝতো, কিংবা সালমান। মানে সামহাউ আপনি বলেছেন যে এটা হচ্ছে মনের ভিতরে কি হচ্ছে সেটা আমি জানি না, বাট অ্যাক্টিভিটিস এটা সন্দেহ করা যেতেই পারে। আর হচ্ছে যে ও খুব অস্থির ছিল, মারা যাওয়ার কিছুদিন 2-3 মাস খুব অস্থির ছিল। আর ওর বাসাতেও ভাবির সাথে রিলেশন ভালো ছিল না, কখন লাস্টের দিকে এসে। কারণ কি, আন্টি প্রায় ফোন করে গালাগালি করতো বাসায়, সালমানের বাসায় ভাবিকে গালাগালি করতো, ভাবির মাকে গালাগালি করতো, যে তুই আমার ছেলেকে আলাদা করে ফেলেছিস, আমার ছেলেকে মুখ করেছিস, আমার ছেলেকে বের করে নিয়ে গেছিস বাসা থেকে। এই নানান বিষয় যেই জিনিসগুলো আমাদেরকে বলতো না, কিন্তু বুঝতাম। তারপরে সময় সময় তো আমি তখন তো বড় টেলিফোন ছিল না একটা, মানে এয়ারটেলের খুব সম্ভবত 018 কত নাম্বার ছিল সালমানের, সিটিসেল, হ্যাঁ সিটিসেল, রাইট। ওইটা তো ফোন আসতো সময় সময়, ফোনে চিল্লাচ্ছিল, আমি কিছু জিজ্ঞেস করতাম না। ও তো যে অতিরিক্ত রাগও ছিল আবার, হ্যাঁ ইমোশনাল মানুষদের একটা জিনিস।
কিন্তু আমরা তো বুঝতাম, জিজ্ঞাসা করতাম না, কারণ যদি না বলে তাহলে জিজ্ঞেস করার তো কোনো লাভ নেই, তাই না? ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত বিষয়, এটা ফ্যামিলি বিষয়, ওর মার বিষয়, বাবার বিষয়, ওর ওয়াইফের বিষয়, ওর ঘরের বিষয়। ঘরের বিষয় যদি আপনি না বলেন, আমি জিজ্ঞেস করতে চাই না আর কি। আপনাকে তখন বলবে যদি আপনি তার বেশি ক্লোজ হন কিংবা আপনার প্রতি একটা আস্থা থেকে থাকে, তাই না? তো আমরা শাবনূর সালমানের রোম্যান্টিকিজম যে জিনিসগুলো দেখেছি ওটা তো স্ক্রিনিং কিংবা ওইটা স্পটের বাইরে তো আর প্রেম প্রীতি ভালোবাসা থাকলে ওটা তো আমরা কীভাবে বলবো, তাই না? ওকে, পয়েন্ট। তবে ডন ভাই, আপনি কি কিছুটা বুঝতে পারছিলেন যে ওর দ্বারা এই ধরনের একটা ঘটনা ঘটানো সম্ভব? বা আমরা জানি প্রত্যেকটা মানুষের সুইসাইডাল অ্যাটেম্প বোঝা যায় না, তারপর আমি বলি এটা বাইরের জনগণ কিংবা বাইরের পাবলিক অডিয়েন্স বুঝবে না, যেটা আমি কাছে থেকে দেখেছি। এর আগে 2-3 বার এরকম অ্যাটেম্প নিয়েছিল। আমি এর আগে 2 বার দরজা ভেঙে বের করেছিলাম। আপনি? হ্যাঁ, আমি ছিলাম, আমার বন্ধু ছিল, আপনাদের সামনে এই ধরনের কাজ করেছে? আমার বন্ধু ছিল, ঘরের ভিতরে আর বাথরুমের মধ্যে ঢুকে আর খুলছে না, চিল্লাচিল্লি কান্নাকাটি হয়ে রিস্ক। আপনাদের সামনে এই ধরনের কাজ এর আগে হয়েছিল কেন? ভাবির তো ইন্টারভিউ থেকে কিংবা ভাবি তো রিপোর্টই দিয়ে দিয়েছে। আরেকবার হচ্ছে যে অনেক ওষুধ খেয়ে তারপর মেট্রোপলিটন হসপিটাল ভর্তি হয়েছিল। তাহলে ওই সময়টাতে জিডি করেনি কেন? ওনাদের ব্যাপার। আর আমরা তো যখন দেখতাম হয়তো গেলাম, ভাবি হয়তো চিরগে, আমরা হয়তো শুটিং সালমান বাসায় আড্ডা মারছে, আমি সালমানের বন্ধু দিয়ে একজন, হয় না এরকম যে ফ্রি আছি চল বাসে যাই। এদিকে কিন্তু আমরা তো আনন্দে আছি, কিন্তু সালমান তো মন খারাপ, কারণ ভাবি তো চিরং, বুঝতে পারছি। এর মতো অনেক বন্ধু ছিল, বলতো যে মানে পাগলামো করে তো লাভ নেই, লাইফটা গুছাতে হবে, তাই না? গোছানোর একটা ব্যাপার আছে না? একটা বিয়ে শাদী করছে, সংসার হয়েছে, তারপরে টপ মোস্ট একটা সুপারস্টার। এখন তো সামিরাকে তো লাভ করে বিয়ে করেছিল। আরে বাবা, এরকম আমি কি বললাম, এরকম প্রেম আমি জীবনেও দেখিনি। মানে এরকম প্রেম, এরকম ভালোবাসাবাসি দুজনের মধ্যে আমার চোখে পড়েনি। আমি অনেক ছবি দেখেছি কিংবা অনেক গল্প পড়েছি কিংবা অনেক রিয়েল ঘটনাও দেখেছি, পড়েছি পেপারে কিংবা গল্পের বইয়ে পড়েছি, সত্য ঘটনা অবলম্বনে, কিন্তু এরকম ভালোবাসাবাসি কেন বলতেছেন? কেন বলছি, কারণ এত ভালোবাসাবাসি, মানে এত ভালোবাসা, নিজের চোখের সামনে যেটা দেখেছেন। রাইট। অনেক সময় ঝগড়া লাগতো না নিজেদের মধ্যে অনেক সময় স্বাভাবিক। আপনি প্রেম প্রীতি থাকবেই ঝগড়া লাগবে, সামান্য একটা বিষয় নিয়ে তো ঝগড়া লাগলো, তুই আমাকে খেতে বললো না কিংবা হলো না, এরকম একটা ব্যাপার। কিন্তু এতই ডিপ ভালোবাসাবাসি যে ওরা আবার একটু ঝগড়া হলো, আবার সঙ্গে সঙ্গে একদম লাইলি মজনু এক জায়গায় গেলো, এরকম একটা ব্যাপার। যাই হোক, এটাও খুব ভালো ছিল, কিন্তু ঘটনা হচ্ছে তারপরেও মানুষের কিছু ব্যক্তিগত ব্যাপার, কিছু ব্যক্তিগত জিনিস থাকে যেটা মানুষ কাউকে বলতে পারে না কিংবা বলতে চায় না। এর মতো কিছু কাজ করেছিল সালমানের ভিতরে। আর এর আগে সুইসাইডাল যে টেন্ডেন্সি, এইটা হচ্ছে যে মনে করেন এর আগেও হয়েছিল কয়েকবার, যার জন্যে আমি খেলে আল্লাহ করতাম, আল্লাহ কখন যে কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলে, কখন যে, কারণ তখন হচ্ছে টপ মাস্ট একটা ব্যাপার, সুপারস্টার, তাই না? অ্যান্ড আমি যা দেখেছি জনগণ তো তা দেখেনি। আমি সালমানকে রাত্রেবেলা কাঁদতে দেখেছি, এমন কাঁদতো, হোয়াট ইজ দ্য রিজন? কাঁদতো হয়তো ফ্যামিলি নিয়ে হয়তো সুখ পাচ্ছে না, শান্তি পাচ্ছে না, বাবা মার ফ্যামিলি নিয়ে সুখ শান্তি পাচ্ছে না, এদিকে শিডিউল নিয়ে ভেজাল ঝামেলা, এদিকে বয়কট, এই শিল্পী সমিতি থেকে বয়কট করালো, নানান কাহিনী নিয়ে। আমি সালমানকে আমি যতটুকু কাঁদতে দেখেছি, জনগণ, দেশের পাবলিক, পৃথিবীর কোনো লোক তো দেখেনি, তাই না? তা আমার কথা হচ্ছে, একটা সুপারস্টার, ওর তো কোনো কিছুর অভাব নাই, ও কাঁদবে কেন? এটা তো জিজ্ঞেস করতে পারছেন, দেখতেছি কান্না করছে একলা, আমি আমার বন্ধুকেও কিছু বলতে পারছি না, নিজেও সহ্য করতে পারছি না। এরকম কিছু ব্যাপার আছে না মানুষের জীবনের, আপনার জীবনও আসতে পারে, এটা কোনো ব্যাপার না, আল্লাহ মাফ করুন। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে যে আমার চোখে দেখা যে একটা টপ মাস্ট হিরো রাত 3টার সময় কাঁদতেছে, কারণ ছাড়াই, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, বুঝতে পারছি। সামিরা ওকে করতো না, ওকে দিত না, যে সান্ত্বনা দিত না যে তুমি ভাবি যখন থাকতো তখন তো আমাদের থাকা হতো না রাত্রে, আমরা রাত্রে তখন আর থাকতাম না, তখন গেলেও হয়তো বা চা নাস্তা খেয়ে গল্প চলে আসলাম, কিন্তু তখন তো আর টাইম পাইতাম না। মনে করেন 11টা পর্যন্ত শুটিং, খুব বেশি 11-12 1 ঘন্টা থাকা যায় ওদের, তারপর তো হাজব্যান্ড ওয়াইফ আমি চলে গেলাম বাসায়, এরকম একটা ব্যাপার। কিন্তু যখন অনেক সময় হয়তো না, ভাবি হয়তো চিটাং আছে কিংবা ভাবি ঢাকারি বাসা আছে, ও এখানে আসছে, কিন্তু একলা হয় না, অনেক সময় একলা হয়ে যায় না, ওই একলা সময়গুলো একদম আমার কাছে অস্থির লাগতো, যে এই ছেলেটা সকালবেলা উঠে রোম্যান্টিক শুটিং করবে, আমার করছেও তাই, আমি দেখতেছি, কিন্তু অন্যজন তার বুঝতেছে না, রাইট? এটা কিন্তু খুব পেইনফুল। আমি তো রাত্রে সালমানকে আমি দেখলাম, ইস, গোলাপের মধ্যে একটা ছেলে, এত সুন্দর, এত ভালো, সব দিক থেকে সলভেন, কিন্তু কেন কান্না করছে? নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। আর
কান্না করাটাই স্বাভাবিক, তখনই তো আসবে ইন্টারনাল ব্যাপারগুলো, মানে মনের ভিতরকার ব্যাপারগুলো, যে ব্যাপারগুলো হয়তো বা কোনো বন্ধুকে হয়তো বা শেয়ার করতে পারছে না। খুবই ভয়ঙ্কর আসলে। হ্যাঁ, ওইটাই মনে হচ্ছিল আপনার কথা শুনতে। হ্যাঁ, তখন ওই মুহূর্তে একজন মানুষ কি করতে পারে, আর যদি বয়স কম হয় তাহলে তো আরো একটা অ্যাক্সিডেন্ট। স্লিপিং পিল নিতো কখন আপনি দেখেছেন? স্লিপিং পিল টিল নিয়ে আপনি যেটা বলছিলেন। না, স্লিপিং পিল না, সিগারেট টিকিট আমরা তো তখন থেকে খেতাম, সালমানও খেত, সিগারেট বেশি খেত সালমান। আচ্ছা, তারপরে ইয়াং জেনারেশন আমরা, বুঝুন না, সবাই মোটামুটি। আপনাদের সমসাময়িক আর কে ছিলেন বন্ধু মহলে আপনি ছাড়া? আমি ছিলাম, তারপরে আরেকটা ছেলে ছিল মিঠু, ও পরবর্তীতে সামিরা যাকে বিয়ে করেছে আমরা তো শুনি সেও সালমানের ফ্রেন্ড ছিল। হ্যাঁ, মোস্তাক ভাইকে আমি একদিন দেখেছিলাম, মানে সালমানের পরিচয় করে দিয়েছিল, একটা শুটিংয়ের সময় আসছিল, ওনারা সবাই সালমানের বন্ধু, ব্যাসের যে বন্ধু বান্ধবগুলো, ওনাকে ওই দিনই প্রথম দেখেছিলাম, তারপর দেখা নেই। আচ্ছা, এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সালমান শাহ সুইসাইড করার পরে বাংলাদেশের ওই মুহূর্তে কি অবস্থা এটা বলার অপেক্ষা রাখে না, হ্যাঁ, এবং অনেকগুলা সন্দেহ তখন একই সাথে ছুটতেছে, যেটা বলছিলাম। আমার কথা হচ্ছে যখন হলো ঘটনাগুলো, তখন এত তৎপর হলো না কেন, তখন আন্টিরা এত তৎপর হলো না কেন? আপনি ওই সময়টাতে কোথায় আমি ছিলেন? বলি, তখন তো আমি বগুড়াতে। হ্যাঁ, আমার সাথে সালমানের লাস্ট দেখা হয়েছিল হচ্ছে 1 তারিখে। কত সালের কত মাসের 1 তারিখ? ওই মাসেরই 1 তারিখে, ও ওই যে মাসে সুইসাইডটা করে। 6 তারিখে সুইসাইড করেছে। 6 তারিখে আমাদের কক্সবাজার থাকার কথা সকালের ফ্লাইটে। আচ্ছা, আমি আবার ওই আমরা শৈবালে উঠতাম, যে শৈবালের সব ফোন টোন করে রেডি টেডি করে রেখেছি, কারণ আমরা হচ্ছে যে 1 তারিখে আমরা গেলাম, ভাবি তখন চিটং। আচ্ছা, যাই হোক, এর আগে রাগারাগি করে চলে গেছে, জানি। চিটং মানে ওনাদের বাড়িতে? হ্যাঁ, জানি না, রাগারাগি করে হয়তো চলে গেছে ভাবি, কোনো কারণ ওরাই বুঝে, ফ্যামিলিগত। তো চলে যাওয়ার পর 1-1.5 মাস না 2 মাসের মতন ভাবি ছিল না, ভাবি চিটং ছিল। তো 2 মাস পর যাই হোক, ফোনে কথাবার্তা, এটা সব রেডি টেডি, ভাবিরা আনতে যাবো, চল। কারণ আমরাও দেখতেছি যে মানে ভাবি ছাড়া ঘরটা কিরকম একটা ব্যাপার না, মানে অগোছল হয়ে গেছে সব কিছু, টাইম টেবিল নেই, খাওয়া দাওয়ার নাই, ঠিক নেই, আবার শুটিংয়ের শিডিউল তো আর ছাড়া যাচ্ছে না, শিডিউল চলছে। ভাবি থাকলে একটা আলাদা ব্যাপার না, গোছানোর জন্য সব কিছু, একটা সংসার যা হয়। বললাম চল যাই। এই ভাবির সাথে সালমানের সাথে আমি, আমার একটা ফ্রেন্ড, সালমানের ছোটোবেলার ফ্রেন্ড ফারুক, আর হচ্ছে যে সালমান, 3 জন আমরা হচ্ছে যে সালমানের গাড়িতে নিয়ে গেলাম চিটংয়ে, রাত্রবেলা রওনা দিলাম, শুটিং শেষ করে রাত্রবেলা রওনা দিলাম, ভোরে পৌঁছালাম। যাই হোক, সারাদিন রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করলাম আমরা। আমি বললাম যে দোস্ত, আমি তো হচ্ছে যে বগুড়া যাবো, বিকজ অফ আমার ভাই এসেছিল তখন 15 বছর পর সৌদি আরব থেকে, ও ভাইয়ের সাথে দেখা হয়নি আমার। চিন্তা করলাম যে যেহেতু সালমান 3 তারিখে ঢাকায় যাবে, আমাদের ডিসিশন আর কি, সালমান 3 তারিখে সকালের ফ্লাইটে ঢাকায় এসে শিবলিসা থেকে একটা ছবি শুটিং করবে। আমি চিন্তা করলাম যে 6 তারিখে চলে যাব আমরা হচ্ছে কক্সবাজার, তার মানে আমার ভাইটার সাথে দেখা হবে না। তো এই 3 দিনের একটা 4 দিনের একটা গ্যাপ ছিল, গ্যাপে আমি চিন্তা করলাম যে আমি যদি ভাইটার সাথে দেখা করে যাই বগুড়াতে, তাহলে হচ্ছে যে সালমান আসার পর আমরা 6 তারিখে কক্সবাজার চলে গেলাম। মানে এই শিবলি ভাইয়ের ওই ছবিতে আমার শিডিউল ছিল না, যার জন্য সালমানের কাজ ছিল, সালমান 3-4 দিন কাজ করবে, এই ফাঁকে আমি বগুড়া ঘুরে আসবো, এই ডিসিশন আর কি। তো ভাবিরও বললাম, ভাবির আম্মা ছিল, তুমি বগুড়া যাবা কেন, তুমি একসাথে যে এলাম, যে আমাদের শিডিউলগুলো এইভাবে সাজানো আছে, যার জন্য এই 3-4 দিনের গ্যাপে যদি আমি বগুড়া না যেতে পারি, তাহলে আমার ভাইটার সাথে দেখা হবে না। 15 বছর পর আসলো। আচ্ছা, তো সালমান বললো যে দোস্ত কোনো অসুবিধা নেই, আমি তোকে উঠাই দেবো। ঠিক 11টার কোচ না 11:30 কোচ তখন ছিল, ডলফিন মেবি, কিংবা মানে আরও যেই ইয়েগুলো ছিল, গাড়িগুলো ছিল, তো ডলফিন খুব সম্ভবত, ওদের বাড়ির কাছে স্টপে বাস স্ট্যান্ডটা ছিল, কাউন্টার। তো আমরা তাড়াতাড়ি ডিনার সেরে সালমানের মানে ভাবিদের যে গাড়িটা ছিল, জিপটা ছিল পাজেরও, ওই জিপ নিয়ে সালমান ড্রাইভ করলো, ভাবির সামনে, আমরা পিছনে, আমি আর ফারুক পিছনে। তা আমি আর ফারুক হচ্ছে যে, সালমান আগে টিকিট কাটার ব্যবস্থা করে দিয়েছিল, আমাদের একদম 5 মিনিট আগে এসেই আমরা দাঁড়াইছি ইয়েতে, বাস স্ট্যান্ডে। আপনি কি চিটং থেকে বগুড়া যাচ্ছেন? চিটং থেকে, ওটাই আমার লাস্ট দেখা সালমানের সাথে। তারপরে কোলাগুলি করলাম, মানে বিদায় হাক দিলাম, বিদায় সময় যাওয়া হয়। আলাম তো আমাকে শুধু বললো একটা কারণে, যে তুই যেহেতু যাবি, তুই সকালে ঢাকায় নেমেই বগুড়া যাস না, তুই সকালে ঢাকায় নেমেই তুই শিবলি সাদিক বাড়িকে খুঁজে বের করে শিবলি সাদিককে বলবি যে 2 তারিখে আসবো না, 3 তারিখে সকাল থেকে শুটিং করবো, এইটুকু নিউজ দিয়ে তারপর বগুড়া যাস। আমি ঠিক আছে। তারপর আমি ডাইরেক্ট কোচ থেকে নেমে এফডিসি গেছি, কারণ আমি জানি যে এফডিসির সেটে সব রেডি করা আছে, সালমান শুটিং করবে, কিন্তু ওই দিন তো সালমান আসবে না, সালমান তো চিটং, কেউ তো জানে না। এই জন্য আমি শিবলি বাড়ি যা বললাম, শিবলি ভাই সেট রেডি করে লাভ নাই, 3 তারিখ সকাল থেকে একবার কাজ করেন, কারণ সালমান বারবার বলছে যে
3 তারিখ সকাল থেকে কাজ করবো, সকাল ফ্লাইটে আসবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দেম। হুম। এটা আমার কনফার্ম করেছে। আমি চিরাং থেকে আসলাম, এখন বগুড়া যাচ্ছি। আমি বললাম আমার ভাইয়ের সাথে দেখা করতে, তো চলে গেলাম আমি 2 তারিখে বগুড়া 3, 4, 5, 6। তারপরে আমরা আসলে বগুড়া, আমি বললাম না ছোটোবেলা থেকেই খুব দুরন্তপনা ভালো লাগতো। আমার বাড়ির পাশে নদী, টারজান সাজতাম, টারজান হতাম, আর খুব ভালো সাঁতার কাটতাম। নদী যেহেতু আমার পাশাপাশি। কোন নদী ওটা? হ্যাঁ, করতোয়া নদী। করতোয়া এখনকার করতোয়া, তখনকার করতোয়া আপনার পার্থক্য আছে। মনে হয় বগুড়া বাড়ি। হ্যাঁ, আমার বগুড়া বাড়ি। করতোয়া এখন ড্রেন হয়ে গেছে। রাইট, এটা 30 বছর আগের কথা বললাম, বিফোর 30 ইয়ার্স। তো যাই হোক, ওই নদী ঘাটে আমি যখনই যাই তখনই হচ্ছে এলাকার ছোট ভাই কিংবা বন্ধু বান্ধব যারা আছে, ওরা তো মফস্বল একটা আলাদা বুঝেনি, ঢাকা থেকে আসলে কি হয়। আর তার মধ্যে সেলিব্রেটি আরও মজা, সব ছোটো ভাই ফ্রেন্ডরা আসে। আমি তখন একটা মানে যেটা আমরা বলি চুরুইবাতি কিংবা পিকনিক, নট পিকনিক, চুরুইবাতি টাইপ, ওইটা আমরা করি আর কি প্রত্যেকবার যখনই যাই নদীর ঘাটে। কিংবা ঢাকা আসার আগেও আমরা করতাম যখন বগুড়াতে ছিলাম। এখন গেলে হয় কি, হয়তো বছরে 1-2 বার গেলাম, যে আমি নিজেই সবগুলো ডেকে রেডি করে রান্না বান্না নদীর ঘাটে বসে আমরা খাবো, এরকম একটা সেম জিনিস। শুক্রবার আমরা এরকম করতাম। শুক্রবার অলরেডি আমরা রান্না করে খাচ্ছি, খাওয়া দাওয়াটা শেষ। এখন আমাদের আরেকটা ফ্রেন্ড করে দোস্ত নৌকা নিয়ে এসছে, আমরা নৌকা নিয়েই ঘুরবো, বুঝতে পারছি। তখন বিকেলের দিকে নৌকা নিয়ে আমরা নদীতে ঘুরছি। এমন সময় আমার একটা ফ্রেন্ড বলতো, দোস্ত ওই গ্রামটা আছে, এরকম হয় না নৌকা নদী থেকে দেখা যায়, ওইটা ওই গ্রাম, ওইটা ওই গ্রাম। এই গ্রামে আমাদের একটা ছোটোবেলার বন্ধু আছে, পুতুল নাম ছেলেটার, হিন্দু। প্রায় চলো সাথে দেখা করেছি আমি, চল। ও তো দেখলে অবাক হয়ে যাবে, কারণ তখন তো নাম হয়ে গেছে, সেলিব্রিটি, একটা আলাদা মজা। এই জাস্ট নামছি আমি নৌকা থেকে, তারপর থেকে হাজার হাজার লোক আসতেছে। আমি তো অস্থির হয়ে গেলাম, আমি কী রে, এত বড় সুপারস্টার না, কিন্তু হাজার হাজার লোক আসতেছে, গিয়েছে সালমান শাহ মারা গেছে। আমি হাই কী কই, বোঝেন হিসাবটা আমি শুনলাম কোথায়, একদম এইটা। আমি যতগুলো জবানবন্দি ছিল সবগুলোতেই একই কথা বলেছেন। হ্যাঁ, সব ডিবি সিআইডি যারা দায়িত্বে ছিলেন তারাও খোঁজখবর নিয়ে দেখছেন যে আসলেই ঠিক আছে। তা তখন আমি শুনলাম, শোনার পর দেখি যে লোকজন সব, ভাই আপনি এই জায়গায় সালমান শাহ, আমি সালমান শাহ মারা গেছে কীভাবে? ভাই আমি কি বলছো, মানে কালকে বিদ্যুৎ দিয়ে আসলাম। ওরা জানলো কিভাবে? হ্যাঁ, ওরা জানলো, আর তো তখন বিকেলবেলার খবর শুনেছে, ভাই হয়েছে, খবরে দেখলো। আর আমরা তো নদীতে, ও আচ্ছা, তখন বিকেলে একটা 5টার সময় না কয়টার সময় নিউজে না 4টা না 5টা, ওই নিউজে দেখছি। দেখার পর ডনের জায়গায় তখন দৌড়তে আসছে, কি সালমান শাহ দিকে মারা গেছে ডনের জায়গায়। পাবলিকের মনের মধ্যে একটা, সবসময় একসাথে থাকি, কিন্তু তো এই টাইমটাতে ডন নাই কেন, এটা একটা কোশ্চেন আসতে পারে, স্বাভাবিক, খুব ইজি একটা ব্যাপার, স্বাভাবিক একটা ব্যাপার। তো সবসময় একসাথে থাকি, এখন নাই কেন? ওই যে কেন নাই, এটা তো আগেই বললাম আমরা। তো যাই হোক, যখন আমি দেখলাম পাবলিকরা আসলে সিরিয়াসলি বলছে, তখন আমি বললাম তাড়াতাড়ি নৌকা নিলাম, বাসায় ব্যাক করি। বাসায় ব্যাক করলাম, বাসায় ব্যাক করে এসে ভাসলাম, হ্যাঁ সালমান শাহ মারা গেছে। আমার বাবা বলছে, একটু আগে খবর বললো এই জানতেন। আমি কীভাবে মারা গেছে এখনও কিছু বলছে না, কীভাবে মারা গেছে। আমি চিন্তা নিলাম গাড়িতে সালমান মারা যাওয়ার একটাই কারণ থাকতে পারে, গাড়ি অ্যাক্সিডেন্ট, এত স্পিডে গাড়ি চালায়। আর যখন মাথা গরম হয়ে যায় তখন তো আরও যে কী চালাই, ওটা না পাশে বসে থাকলে বুঝবেন না। কেমন এফডিসির যারা সালমানের গাড়িতে চলেছে তাদেরকে জিজ্ঞেস করলে বুঝবে যে না বাপরে কই থেকে নামলাম, মানে আল্লাহ বাঁচাইলো গাড়িতে, বুঝছেন এরকম একটা ব্যাপার। আমি চিন্তা করলাম এরকম কে মারা গেছে, আমি জিজ্ঞেস করতেছি, না তেমন কিছু বলেনি, 7টার খবরে দেখতে হবে। আমরা বসে আছি খবরে, সেম জিনিসটা এখনও মানে জানা যায়নি কীভাবে কী হলো। আমি চিন্তা করলাম যে নাইটেই ঢাকায় চলে আসবো। এইবার আসছেন, দেখেন কতটুকু কুফা লাগছে আমার। তখন আমি ঢাকায় আসতে পারলাম না। তখন হচ্ছে যে দিনের বেলা আমাদের এখানে শ্রমিকদের সাথে স্টুডেন্টদের একটা মারামারি হয়েছে। আচ্ছা, আমাদের জেলা স্কুল, আজিজুল্লাহ কলেজ সব পাশাপাশি, বাস স্ট্যান্ড 7 মাথা, তাই না? ওই আজিজুল্লাহ কলেজের উপর দিয়ে যে গাড়িগুলো যায় ঢাকায় আসে কিংবা আরও অন্য কোথাও যায়, ওই গাড়ি ওইখানেই কলেজের একটা স্টুডেন্টের সাথে গন্ডগোল হচ্ছে, একটা স্টুডেন্ট মারা গেছে। এই জন্য কলেজের স্টুডেন্টরা পুরা গাড়ি টাড়ি বন্ধ করেছে, পুরা মানে লং জার্নি, মানে দূরপাল্লার বাসটা সব বন্ধ। এবার আমি কীভাবে আসবো চিন্তা করছি। কালকে খুলবে, পরশু দিন খুলবে, এরকম করতে করতে 9 তারিখে করলো আর কি স্ট্রাইক। আমি 9 তারিখের পর ঢাকায় আসলাম। আসার পরে সিভিলের সাথে সেটে গেলাম। সিভিল ভাই বুঝাইলো যে এখন তো করার কিছু না। আর আমার কথা হচ্ছে যে কীভাবে কী হলো এটা তো বুঝতে হবে, তাই না? কারণ আমরা কাছের না, সোহান ভাই সবাই এখন সুইসাইড করেছে, স্বাভাবিক সুইসাইড করেছে, সবাই জানতে, আমরা তো ছিলাম না, আমরা তো বুঝলাম, কিন্তু কারণ তো বুঝতে হবে যে কই থেকে কী হয়েছে, স্বাভাবিক ব্যাপার না? তো
ওই সময়গুলোতে তখন মানে অস্থিরতার মধ্যে ছিলাম আমরা, যে কী হলো, কইতে কী হলো, কিংবা কিছুই জানলাম না, এত বড় একটা ঘটনা হয়ে গেলো, তাই না? তো আমরা যতটুকু জানি, যতটুকু পড়েছি কিংবা শুনেছি, যে ওই যে আগের দিন হচ্ছে যে ডাবিং থিয়েটারে কি গন্ডল হয়েছে শাবনূরকে নিয়ে, ভাবির সাথে গন্ডল হচ্ছে, নানান কাহিনী, এগুলো তো উঠে আসলো লাস্টে, তাই না? ওগুলো তো আর আমরা জানি না। তো আমি এসে তখন একটা আধারের মধ্যে থেকে গেলাম, আমার কিছুই জানালো না। লাস্ট 1 তারিখে সালমানের সাথে দেখা হলো, তারপর আর। কিন্তু আপনার হ্যারাসমেন্টটা শুরু হলো কবে থেকে? আমার হ্যারাসমেন্টটা শুরু হলো হচ্ছে যে আন্টি প্রথম দিকে কিছু বলেনি, কিন্তু ইদানিং গেছে আন্টি আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছে ব্যাপারটা। কারণ এটাই আমার কথা হচ্ছে যে আন্টির বোঝা উচিত যে আমি ছিলাম কি ছিলাম না, রাইট? 1 নম্বর। আর রিলেশনশিপ, বন্ধুত্ব, এটা তো সবাই জানে যে আমরা খুব কাছের বন্ধু। তারপর কিছু কিছু ব্যাপার আছে, কিছু কিছু জিনিস যা কোনো বন্ধুকেই কেউ শেয়ার করতে পারে না, তাই না? এরকম একটা ব্যাপার। আর আন্টি আমাকে বারবার আমার উপর চাপ দিচ্ছে, কারণ কি তখন কিন্তু কিছু হয়নি, যখন এই ঘটনাগুলো হয়ে গেল। হ্যাঁ, 1 বছর পর হঠাৎ একটা ছেলে আসলো, রিজভি নাম। ওকে, দেখেন, রিজভি নাম, এই রিজভি নাকি সাক্ষাৎকার দিয়ে 164 জবানবন্দি দিয়ে বললো যে আমি ছিলাম, ডন ছিল, আজিজ মোহাম্মদ ছিল, সালমানের শাশুড়ি ছিল, আবুল ছিল, কাবুল ছিল, কে কে যার যার নাম মুখস্থ আছে আর কি, যাদেরকে জড়ানো দরকার জড়িয়ে একটা গল্প লেখা হলো আর কি, এভাবে মারা হয়েছে, সালমানকে মারছে, আজিজ মোহাম্মদের লোকজন, আজিজ মোহাম্মদ ছিল, আজিজ মোহাম্মদ ঝুলাইছে, ডন নামাইছে, ডন মারছে, নানান কাহিনী, তাই না? তো এই ছেলেটা আটকা হঠাৎ সাডেনলি, আমরা কিন্তু হঠাৎ 1 বছর পর, এরকম মেবি আপনারা ডেট কিংবা সময় দেখলে বুঝবেন, 1 বছর পর হঠাৎ হ্যাঁ সালমান শাহ খুনি বেড়ে। রিজভি এরকম সাক্ষাৎকার দেওয়ার কে? এইবার আসেন রিজভি, আপনি আসেন রিজভির, আমি পরশুদিন কি বললাম, পরশুদিন ইউটিউবে পেলাম, এত বছর পর রিজভি লন্ডন থেকে বক্তব্য দিছে, যেগুলো একটা সাজানো নাটক। সালমানের মা, তারপরে ওসি কামরুল, সালমানের বাবা, আরও কয়েকজন মিলে, আত্মীয়স্বজন মিলে একটা গল্প সাজানো হয়েছিল, আমাকে সাক্ষী দেওয়ার জন্য বলেছিল, আমি সাক্ষী দিছি, দিলে আমাকে রাজ সাক্ষী বানিয়ে দিবে, ডন আজমল সবার ফাঁসি হয়ে যাবে, আমি চলে যাবো আমেরিকা, এরকম একটা ছিল মানে রিজভি ব্যাপারটা। রিজভি কে ছিল আসলে? উনি সাক্ষী দিতে পারে কিনা? কে ছিল উনি? আসি, যেহেতু আপনার পয়েন্ট উঠেছেন, এভাবে আমি কোথাও বলিনি, আমি বলছি কারণ জনগণের জানা উচিত, রাইট, তাই না? মানে আমি তো ছিলামই না তখন, তাই না? তার মানে আমার ফেসে যাওয়ার কোনো রাস্তায় নেই, দেয়ার নো ওয়ে। শুধুমাত্র ভালো সম্পর্ক এই খাতিরে হচ্ছে আপনার এরকম হ্যারাসমেন্ট, আপনার কথা অনুযায়ী। এই জন্য আমাকে, কিন্তু আন্টির তো জানা উচিত যে আমি কই ছিলাম দ্যাট টাইম, রাইট? তাই না? জেনে শুনে তো বলা উচিত। তো রিজভিকে আনা হলো, আমরা পেপারে পেলাম যে হঠাৎ একটা আগন্তুক ছেলে সালমানের বাসায় ঢুকে পড়েছিল, সালমানের বাবার বাসায় গ্রিন রোডে। ওকে, হঠাৎ দেখেন স্ক্রিপ্ট কত দুর্বল, ঠিক আছে? সরি ফর দিস, ভেরি সিরিয়াসলি। সব জায়গায় পলিটিক্স তো হয় না, উনি পলিটিশিয়ান, আন্টি অনেক বড় পলিটিশিয়ান, রাজনীতিবিদ, সব জায়গায় রাজনীতি হয় না, এটা বুঝতে হবে। ওরকে আমার কাছে সব পেপার কাটিং আছে, রিজভির জবানবন্দিও আছে, পেপার কাটিং আছে, আবার রিজভি যে সাজানো নাটক, এটাও হেডিং আছে। হুট করে একজন লোক বাসায় ঢুকে পড়ে এরকম জায়গায় চলে যায় কিভাবে? হুট করে একটা ছেলে আসলো, আচ্ছা সালমানের বাসায়, সালমানের মানে বাবার বাড়িতে গ্রিন রোড এসে ঢুকলো, ঢুকে ড্রয়িং রুমে ঘুরতেছে, দরজা খোলা আছে স্বাভাবিক ব্যাপার, ড্রয়িং রুমে ঢুকে এদিকে ওইদিকে খুঁজছে, এর মধ্যে সালমানের বাবা এসে কাটিটাই ধরে ফেলছে, তাই আমি সালমান স্যার খুনি। হ্যাঁ, বুঝতে পারছি এটা কোনোদিন সম্ভব? আমি সালমান শাহকে খুন করেছি, আমি আবার সালমানের বাসায় যা খোঁজাখুঁজি করছি, এত সোজা? 1 নম্বর। 2 নম্বর কথা, আমরা যতটুকু পেলাম আর কি পেপারে, মানে সালমানের যখন রিজভি জবানবন্দি দিল আর কি, সালমানকে আমি ডন অমুক সমুক নাজির মোহাম্মদ সবাই মিলে খুন করছি, নানান যা ঘটনা ঘটল। তারপর কিন্তু রিজভি অ্যারেস্ট ছিল, তাই না? তারপর বেরোলো কীভাবে, কিংবা জামিন নিয়ে ও যে এখন লন্ডন আছে, লন্ডন থেকে যে কালকে লাইভ ইন্টারভিউ দেখলাম, লাইভ ইন্টারভিউ দিল যে 25 বছর পর এই জিনিসটা নিয়ে নীলা আপা কী আরম্ভ করছে, বোঝেন হিসেবটা। এই ছেলেটাকে যখন নিয়ে আসলো, তাহলে কী কারণে মানে সাজানো হলো জিনিসটা? এখন রিজভির কথা বলছে নীলা চৌধুরী, নীলান্টি বলছে যে আমি চিনি না রিজভিরে, বোঝেন হিসেবটা। কিছুদিন আগে রুবি আন্টির
ঘটনা ওইটা তো আরেকটা ম্যাসাকার। সেম জিনিসটা এখন রুবিয়ানটা ক্র্যাক হয়তো বা এরকম একটা, আচ্ছা না আজকে একটা বললো কালকে এই রুবির সঙ্গে এনাদের সম্পর্কটা কি পারিবারিক কোনো সম্পর্ক? এটা আমি রুবিয়ানটারে দেখছি কি দেখিনি মনে নেই, তবে জানতাম যে সালমানের অপোজিটে বিল্ডিংয়ে থাকতো রুবিয়ান, ওদের সাথে ভাবিদের সাথে একটা রিলেটেড আত্মীয় স্বজন, যাই হোক ওদের সাবজেক্ট ওই দিকে আর যায়নি। আমার কথা হচ্ছে রেজবি ছেলেটাকে পেলো কোথায়? আর রেজবি ছেলেটা এসে আজকে বাসায় ঢুকে বললো আমি সালমান শাহকে খুন করছি, আমি রাজশাহী, এটা তো দিস ইজ নট পসিবল, রাইট? এটা এত বড় একটা মেগা স্টার বাংলাদেশে এক্স্যাক্টলি আজগুবি একটা গল্প সাজিয়েছিলেন ওনারা, ওটা মিথ্যা। কিন্তু কথা হচ্ছে যে গল্পটা সাজাতে চাচ্ছে কেন, ইন্টারেস্টটা কি? মিথ্যা কোনোদিন ঢাকা থাকে না, গোপন থাকে না, এটা চিরসত্য একটা ব্যাপার। গল্পটা সাজানো দরকার সালমানের নিয়ে হয়তো বা যেটা কালকেই আমি একটা ইন্টারভিউ বললাম বাদল খন্দকার, সোহান সাহেব ওনাদের, যে সালমানের আত্মাকে একটু শান্তি দেওয়া হোক। আমার কথা বুঝেন, হয়তো জিনিসটা সালমান ভক্তদের খারাপ লাগবে, কিন্তু সত্যটা জানা উচিত, বুঝাতে পারছি? সত্যটা জানা উচিত। রিজভি রিজভি লন্ডনেই থাকে, সালমানের আম্মা, সালমানের ভাই, সালমানের মামারা যেখানে থেকে তার কয়েকটা বাসার পরেই থাকে। তো সালমানের মা যখন রিজভিকে বলেছিল যে তুমি সাক্ষী দেবে, রাজসাক্ষী দেবো, তুমি রাজসাক্ষী হয়ে যাবে, আমরা তোমাকে বিদেশে পাঠিয়ে দেবো আর এদের ফাঁসি টেটি হয়ে যাবে, এরকম একটা ব্যাপার চিন্তা করেছিল। যা এটা কি উনি বলেছেন নাকি আপনি আপনার জায়গা থেকে বলছেন? আমরা তো পড়েছি। ওকে, রেজভিকে যখন সিআইডি ডিবিতে জিজ্ঞাসাবাদ করালো, কারণ একটা লোক একটা মানুষকে একটা জিনিস শিখিয়ে দেওয়ার পর ওই জিনিসটা কিন্তু নানান দিক থেকে যখন কোশ্চেন আসে তখন কিন্তু একটা বুদ্ধিসম্পন্ন মানুষ কিন্তু আওলা যায়, খুব স্বাভাবিক, তাই না? স্বাভাবিক ব্যাপার। যখন চারিদিক থেকে আসে, ওকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ও আমার কাছে পেপার কাটিং আছে, লাস্টে জিজ্ঞাসাবাদের ঠেলায় ও বলছে সালমানের বাসা চিনি না। বুঝেন, সালমান ডিবি তো সিআইডি না ডিবি তখন ওকে গাড়িতে নিয়েছে, নিয়ে বলছে চলো এফডিসি যাই, কোনখানে তোমরা মিটিং করছিলে সালমানকে মারার জন্য, কোন সালমানের বাসায় তুমি অনেক গেছো? বলছে আমি ডন সালমানের বাসায় প্রায় আড্ডা মারতাম, সালমানের বাসায় চলো, কোন রুমে আড্ডা মারতে দেখবো। এই যে প্র্যাকটিক্যাল, যখন ডিবি গাড়িতে উঠেছে, গাড়িতে উঠে বলছে চলো সালমান বাসায়, অ্যান্ড ডিবি অফিসে সালমান বাসার কাছেই, কিন্তু ও তো সালমানের বাসায় কোনো দিনই আসেনি, বুঝতে পারছি। ও বলছে ইস্কাটন অমুক অমুক ফ্ল্যাট, চল যাই, তুই তো চিনিস, তুই তো আড্ডা মারছিস, গেছে এসে তো আর সালমান বাসা চিনে না, কারণ তো কোনো দিনই যায়নি। একটা পয়েন্ট ধরা খেয়ে গেল রিজভি। এফডিসিতে কোন টেবিলে বসে তোর আড্ডা মারতে, ক্যান্টিনে দেখা, তখন এমন চাপ, তখন ওই চাপের টেলাই বলছে যে স্যার আমি এফডিসিতে কোনো দিনই যাইনি, বুঝতে পারছি। আমার কাছে সব পেপার 96 পেপার কাটিংগুলো দেখেন আছে। তারপরে হচ্ছে যে তোরা যে বসে ডনের সাথে কন্ট্যাক্ট করছিস, ডন তোরে ডাকছে, তুই যে ইন্টারভিউ দিয়ে বলেছিলি স্যার এগুলা সব বানাট, এগুলো সব মিথ্যা, এগুলা সালমানের মা আর ওসি কামরুল সাহেব উনি আমাকে, আমি তখন মানে ক্যান্টনমেন্ট থানায় বোধহয় অ্যারেস্ট হয়েছিল কোনো একটা কারণে রিজভি, তোকে আমরা ছেড়ে দেবো, তোকে ছাড়ার ব্যবস্থা করবো, তুই যদি এই কাজটা করে দিস, মানে সালমান সম্পর্কে তুই একটা দিবি, রাজসাক্ষী হয়ে যাবি। আর এই রাজসাক্ষীর ফলে ডন, আজিমুয়াদ, সামির মা, এদের সবার ফাঁসি হয়ে যাবে, তুই চলে যাবে আমেরিকাতে। কিন্তু সব ঠিক আছে, আপনার কথা যদি মেনেই নেই, মা কেন তার মেনে নাও লাগবে না, আমি ওই যে আপনার রিজভির ইন্টারভিউটা দেখাই দেবো। আচ্ছা না ঠিক আছে, কিন্তু তাহলে রিজভিকে আনা হোক, ডেফিনেটলি আমি এগ্রি করি আপনার এই জায়গাটা, কিন্তু রিজভি তো প্রথমে এসেই তো এই ঘটনাগুলো ঘটিয়েই তো একটা জটলা পাকায় ফেললো, তারপরে ঘটনার দিকে তারপর তো আসলো রুবি আন্টি, রাইট, রুবি তো মাঝখানে আসলো, কিন্তু ফার্স্ট স্টার্টিংটা তো করেছিল রিজভি। কিন্তু এখানে কথা হচ্ছে যে উনি তো মা, এটা তো কোনো সন্দেহ নাই। মানে আপনার কথা যদি সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় চিন্তা করি, তাহলে ডেফিনেটলি মানে যদি কোনো মানুষ এগ্রি করে আপনার সঙ্গে, তাহলে এটা মানতে হবে যে নীলা আন্টির এইরকম একটা চক্র বা এরকম একটা সিদ্ধান্ত বিশেষ কোনো একটা ইন্টারেস্টের কারণে ছিল, যদি এগ্রি করে আপনার। এখন কথা হচ্ছে নিজের সন্তানকে নিয়ে কেউ এই ধরনের বিশেষ ইন্টারেস্ট করতে পারে কিনা, এইটা কিন্তু একটা ভয়ঙ্কর রকমের যুক্তিযুক্ত একটা প্রশ্ন। হ্যাঁ, কিন্তু এখন ঘটনা হচ্ছে যে মানে সব মানুষ তার মানুষের পর্যায়ে পড়ে না, তাই না? আপনি এটা বললে এটা কিন্তু আপনার ভয়ঙ্কর রকমের রিবার্ট করার একটা, কে কি মনে করলো আই ডোন্ট কেয়ার, কে উপরওয়ালা আছে। আর আমার কথা হচ্ছে সৎ সাহস থাকলে আপনি সব কিছু করতে পারেন, রাইট? আমাদের সৎ সাহস আছে বিদায় আমরা বলতেছি কিংবা বলছি। আর আমার এই কথাগুলো একটু ঘেটে দেখুক, কিংবা রেজবিকে আনা হোক, কিংবা রেজবির কাছ থেকে জিজ্ঞাসা করা হোক তুমি কিভাবে
ওনাদের সাথে যোগ হলো, কীভাবে আসলা, কীভাবে তোমাকে কী করা হলো, তাই না? তুমি কিভাবে কিংবা কেন তুমি কিছু না জেনেই সালমানের মতন এত বড় একটা সাবজেক্ট নিয়ে তুমি খেলতে না? আমি এগ্রি করতেছি ডন ভাই আপনার কাছে। আমার কথাটা শুনুন, এটা আমি তো যুক্তির মধ্যে আছি, তাই না? ডেফিনেটলি ওকে তো জিজ্ঞেস করা উচিত। তাহলে তুমি কিভাবে এসে হুট করে এসেই তুমি ডনকে দেখো নি, সালমানকে দেখো নি, আজিমকে দেখো নি, কাউকে দেখো নি, তুমি এদের সম্পর্কে একটা মানে একটা সাক্ষী দিয়ে, তাই না, দিলা কারণটা কি, হোয়াট ইজ দ্য রিজন? ও তো কোথাও থেকে উৎপত্তি হয়েছে, কোথাও থেকে কেউ ওকে এনেছে, তাই না? ইদানি আমি 3টা দিন পরশু দিন দেখলাম, আমি দেখে তো আমি অবাক হয়ে গেলাম, হাই এটাই রিজভি, এই বেটাই পুরো ঘটনা উলট পালট করে দিয়ে তারপর লন্ডন চলে গেছে। আমার কথা হচ্ছে যে জনগণ মানুক না মানুক, তারপরেও যে একটা প্রশাসনের উপর আস্থা থাকে, একটা ভরসা থাকে। 3-4 রকমের প্রশাসন হলো, তাই না? কয়েকবার হলো, ইন্টারভিউ হলো, সব কিছু হলো, আমাদের সাক্ষী নিল, প্রত্যেকবার যখনই ডাকে তখনই যে আমরা সাক্ষী দিচ্ছি। আমরা যদি ক্রিমিনাল হতাম কিংবা ক্রিমিনালের সাথে ইনভলভমেন্ট থাকতাম, তাহলে আমরা কিন্তু কোনো সময় এইভাবে আসতাম না ওপেনে, রাইট? আমাদের মধ্যে সৎসাহস আছে, আমরা তো কোথাও পালাইনি। প্রথম কথা হচ্ছে ডন ভাই, আমরা কোথাও পালাইছি না, ডেফিনেটলি না। এটা আমি আপনার সাথে এগ্রি করি যে আপনি কোথাও পালাননি এবং আপনি ডাকাতে সারা দিয়েছেন, আপনি ঘন্টার পর ঘন্টা বিষয়গুলো নিয়ে কথা বলতেছেন, এটা অবশ্যই অনেস্টি। কিন্তু এই বিষয়টা শেষ পর্যন্ত কোর্ট এবং পুলিশই প্রমাণ করবে, যেটার আসলে বিচারের রায় যেটা হবে সেটাই, সেইভাবে আমরা আস্থা রাখি। কিন্তু আমাদের সরল মনে কিছু প্রশ্ন তুলে আসে যে যদি সব কিছুই মেনে নিই আপনার কথা, একটা মায়ের পক্ষে তার সন্তানকে নিয়ে এইভাবে একটা মিথ্যা গেম সাজানো, এটা কেন করবে সে? লজিকটা কি, ইন্টারেস্টটা কি? এটা আপনারা জিজ্ঞেস করবেন ওনাকে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে দেখেন, বাঙালি জাতি হচ্ছে যে খুব আবেগপ্রবণ, আমরা সবাই আবেগপ্রবণ। আমরা কারো চোখে পানি দেখলে হয়তো বা কিছু না করতে পারলেও একটু কষ্ট লাগে, মন খারাপ হয়ে যায়। আর উনি মা, ওনার চোখে পানি দেখা মানে সালমান ভক্তরা আরও বেশি ক্রেজি হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তারপরেও কিছু কিছু জিনিস আছে কি বলতেই হয়, কারণ আমাকে জড়ানোর এখানে কোনো ওয়েই দেখছি না আমি, তারপর আমাকে জড়াইছে। কিন্তু ক্ষতি হয়ে গেল না আপনার? বিশাল আমার চরম ক্ষতি। প্রথমে আপনাকে বললাম তুই নিয়ে আস, তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়। সালমান নাই বিদে আমার ছবির কেরিয়ার নেই, আমি মানে বেঁচে যেও মরে আছি আর কি, মরে গেছি আর কি। মানে সারাটা জীবনের জন্য একটা ব্লেম, এটা কিন্তু একটা মানুষকে সারাটা জীবনের জন্য ব্লেম হয়ে থাকলো। আর আমরা বাঙালি, আমরা তো কেউ বিশ্বাস করবো কেউ করবো না, এটি স্বাভাবিক, বিভিন্ন মতামতের লোক আমরা, তাই না? এখন যদি পিবিআই তো সর্বোচ্চ একটা সংস্থা, ওনারা যেই রিপোর্ট করে যা বুঝলো সেটা তো বাঙালি জনগণকে বললো, কিংবা সালমান ফ্যানদের, সালমান ভক্তদের বললো। আমার কাছে আসেন, সালমান ভক্ত যারা সালমানকে নিয়ে এখন হয়ে করছেন, তারা কিন্তু তখন সালমান ছবি কেউ দেখেনি, তখন তাদের বয়স ছিল কত, 5-6। এখন যারা করছে তারা 30-35 কিংবা 26-27-28 এরম বয়স। আপনি 25-26 বছর বয়সের ছেলেমেয়েরা যে লাফালাফি করছে, এরা তখন কই ছিল? তখন কিন্তু ছবি দেখেনি এরা হুজুগে বাঙালি, এরা শুনে ইমোশনাল জায়গা থেকে জাজমেন্ট। আমি কি রাইট কি রং? অফ কোর্স ইমোশন তো অবশ্যই আছে। যে ছেলেমেয়েগুলো এটা নিয়ে হইচই করছেন, আসেন ওদেরকে জিজ্ঞেস করেন কিংবা ওদেরকে দেখেন ওদের বয়স কত। এখন যদি ওদের বয়স 30 হয়, তাহলে তখন ওদের বয়স ছিল 5 বছর বয়সে সালমান শাহ সম্পর্কে কী জানবে ওরা? ওরা ভুল তথ্য পেয়েই বড় হয়েছে, কিংবা ভুল তথ্য পেয়েই ওরা একটা আরও জটিল ভক্ত হয়ে গেছে ওরা, তাই না? এর বিচার চাই, সব কিছু ঠিক আছে, বিচার তো আমাদের সরকারের প্রতি আস্থা রেখেই আমি বলছি, আমাদের প্রশাসনের প্রতি, আমাদের যারা পিবিআইয়ের যারা অফিসাররা ছিল, যারা তদন্ত করেছেন, আমার সাথে অনেকবার যোগাযোগ করেছেন এরা। আপনি গিয়েছেন, আপনি সাক্ষ্য দিয়েছেন? আমি গিয়েছি, আমি বলেছি। মামলার কোনো জায়গায় কি আপনার নাম এসেছে কখনো? হ্যাঁ, না, কোথাও তো নাম আসেনি, শুরু থেকে শেষ কোথাও নাম আসেনি? কোথাও নাম আসেনি। আচ্ছা, নীলা আন্টি হয়তো বা ইন্টারভিউগুলো তো বলেছে, ডনকে ধরো, অমুককে ধরো। আরে বাবা, আমাদের ধরার কিছু না, আমরা তো আসি, ডাকলে আসবো, উই আর নট ক্রিমিনাল, রাইট? তো আপনি এত বছর ধরে নীলান্টিকে কখনো ফেস করেননি যে আন্টি আপনি কেন এগুলো বলেন? ওনার সামনেই পড়িনি কোনো সময়, কিংবা ওনার সামনে উনিও কোনো সময় আমার খোঁজ করেনি, আমি ওনার সামনে কোনো খোঁজ করিনি। আর আমরা বেসিক্যালি সালমান বেঁচে থাকতে 2-3 বার দেখা হয়েছিল, তার মধ্যে যে 2-3 বার দেখা হয়েছে, মানে কথা বলার একটা আগ্রহ থাকেও আগ্রহ ছিল না, মানে পরিস্থিতি কিংবা টাইমিং, যেই সালমানের সাথে রাখার কি মারামারি ধাক্কা থেকে এরকম একটা পড়ছে, তখন তার কথা বলার ইয়ে থাকে না। আর সালমানের মা হচ্ছে যে নীলান্টি হচ্ছে যে সালমানের কোনো বন্ধুকেই দেখতে পেত না, ওনার খালি মনে হতো যে আমরা সবাই বোধহয় সালমানের উপর ভর করে খাচ্ছি। বুঝতে পারছি। আপনার আচ্ছা, সালমানের আরেক বন্ধু আছে ফারুক, ও সিঙ্গাপুর থেকে কয়েকদিন আগে আমাকে ফোন করেছিল, অনেক বছর পর।
বললো যে তোদের তো এখন চিন্তার ইয়ে নাই, মানে পিবিআই রিপোর্ট দিচ্ছে, কিন্তু তোরে বলিসনি সালমানের মা কোনো দিনই সালমানের কোনো বন্ধুকে মানে দেখতে পেতো না, মনে করতো সালমান কামাই করতেছে, আমরা সালমানের সাথে সালমানের মা কয়েকটা ইন্টারভিউ বলেছে যে ডন তোর চাকর, উনি তো আমাদের চিনেই না চাকর কি। কথাবার্তা বলতে পারেন, উনি শাবনূরকে নিয়েও বললেন এরকম সালমানের পরিবার 10টা পরিবার আমরা পালতে পারি, আমি তো বলতে পারি, কিন্তু আমি বলবো না কেন, আমার তো বন্ধু, আমার তো বন্ধুর মা, কিন্তু সব কিছু এক্সেস ভালো না। শাবনূরকে তো বললো 3য় শ্রেণীর মেয়ে অমুক সেমুক, তাই না? উনি কখন কি বলে উনি কি নিজেই বুঝতেছে না। আর আমরা এত কাছের লোক, আমাদের সাথেই তো আরও আগে যোগাযোগ করবে, এতদিন সালমানের মা যোগাযোগ করেনি কেন? আমার যদি কোশ্চেন থাকে এরকম, তাই না? সালমান মা তো এক জায়গায় বললো যে ডনটনেরা আমার সাথে যোগাযোগ করে না কেন? আরে যোগাযোগ করে, বেঁচে থাকতেই যোগাযোগ করলে যে অবস্থা, মানে যে বিহেভ, কিংবা আমারে বলছে যে ওই মানে স্ল্যাং ইউজ করতে বেশি, খুব খারাপ কথা বলতো, মুখ বলছে ওই ফারুকের কথা বলছে, মা মাসি তুলে গালাগালি করতো, এই বেটা সারাদিন সালমানের সাথে থাকে কেন? আরে আপনার ছেলেকে বলেন, আপনার ছেলের বন্ধু কখন আসবে কখন যাবে, আপনার ছেলেই ভালো বুঝে। আবার ফারুক হয়তো গেল কোনো সালমানের সাথে, আমার কথা তো বলছে ডনরে নিয়ে এত ঘুরে কেন সালমান, ওনাকে জিজ্ঞেস করেন সেটা, তাই না হিসাবটা? তো এই জিনিসগুলোর জন্য আরও একটা বিতৃষ্ণা এসে যায় না? আপনার বন্ধুর মা যদি আপনাকে না দেখতে পারে, তাহলে আপনি যতটুক পারবেন ততটুকু অ্যাভয়েড করে যাবেন, এটাই স্বাভাবিক। আর আমারও কথা হচ্ছে যে সালমানের এই ঘটনার পর আপনি আমাদের সাথে যোগাযোগ করতেন নাকি, রিলেশনশিপ আর কি। এখন আন্টিকে তো আমরা যখন সামনে উঠছে আমরা তো যত সুখ অনার করছি, কিন্তু তারপরে যে পেছনে গালাগালি করছে সেটা হচ্ছে আরেক বন্ধু আমাকে বলছে, আমি আবার আরেক বন্ধুকে বলছি, ঠিক আছে, নেগেটিভ পারসেপশন তৈরি হয়। আন্টির সামনে যাইস না, একটা ভয় তো কাজ। আবার ওই আমার বলছে যে ওই বেটা আন্টির সামনে যাইস না, আন্টি কিন্তু তোর আমার গালাগালি করছে। আরে বাবা, গালাগালি করতে কিছু না, আপনার ছেলেকে বলেন কার সাথে মিশবে কার সাথে মিশবে না, তাই না? যার জন্য হচ্ছে যে আমরা সালমানের আমারকে অ্যাভয়েডই করতাম, মানে কাছে টাছে ফিরতাম না বেশি কাছে। আর যে কয়দিন কাছে গিয়েছি ওই কয়দিনের কথা বলার সময় সুযোগ হয়নি, কিংবা সিচুয়েশন ছিল না। সামিরা, শাবনূর, অন্যান্য সাবজেক্ট এগুলা না, সবচেয়ে বেশি হিট করতো, সবচেয়ে বেশি কষ্ট পেত ওর পারিবারিক বিষয়টা নিয়ে, পারিবারিক জীবনটা নিয়ে, লাইফস্টাইলটা নিয়ে। কারণ কি, ও তো টপমাস সুপারস্টার সালমান শাহ, তাই না? এখন সালমান শাহ কিন্তু ওনার মা হচ্ছে যে জাতীয় পার্টি করছেন, রাত বিরাতে বাসায় খুঁজে পাচ্ছেন না, অমুক জায়গায় আছেন অমুক জায়গায় আছেন, এই জিনিসগুলো তো ওর কানে আসতো। সালমানের ভক্তরা তো দেখেনি, ভক্তদের কথা তো বাদ দিন। ডন ভাই এই ধরনের কথা এখন যদি এসে বলে, সেক্ষেত্রে তো আপনার একটা বড় চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে। আমি তো মরেই গেছি, তাই না? আর বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের জনগণের কথা বাদ, বাংলাদেশের প্রশাসন তো এতটা বোকা না, তাই না? আর আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো তো মিথ্যা না, প্রমাণিত তখনকার আমলের। আপনি পেপারগুলো দেখেন, তাই না? মেরি, নীলা চৌধুরী, তারপরে হচ্ছে যে আরও কয়েকজন আছে না, এদের নাম নিয়ে এসব সাবজেক্ট নিয়ে অনেক লেখালেখি হলো না। তখন তো ইয়াং আমরা, তখন তো আমরা রানিং, আমার না হলো, কিন্তু আমার বন্ধুর তো একটা মন খারাপের বিষয় না, নাকি মিথ্যা কথা বললাম? ডেফিনেটলি ইটস ইউর স্টেটমেন্ট। এটা হয়তোবা তখন 25 বছর আগের কথা, পাবলিকের এখন হয়তো মনে নেই, সালমানের নিয়েই হয়তো মনে আছে সব কিছু, তাই না? কিন্তু 25 বছর আগে নীল আন্টির ব্যাকগ্রাউন্ডটা আসেন আপনি, মিথ্যাটা বললাম? আসেন আপনি 96 পেপার পত্রিকা দেখেন, কিংবা আর এই পিবিআই যে আমাদেরকে শহরের থেকে শেষ পর্যন্ত এমনভাবে নাস্তানাবুদ করে জিজ্ঞাসাবাদ করছেন, খুঁটিনাটি সব আপনাকেও ফেস করতে হয়েছে। হ্যাঁ, আমাদের মধ্যে সৎসাহসীবিদ্যা আমরা যখনই ডাকছি তখনই গেছি, হয়তো বা সকালে যেতে পারি, বিকেলে গেছি, এরকম হয়তো। কিন্তু আপনি তো আপনার বক্তব্য, যে বক্তব্যগুলো এখন এখানে বলছেন, সেটা তো পিবিআইকেও বলেছেন। আমি ভাই যখন যে কোশ্চেন করেছে, আমি সেই কোশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমার চোখের সামনে দেখা যে জিনিসগুলো, আমি সেই জিনিসগুলো বলেছি আপনাদেরকে, কেন সারা মিডিয়াতেই বলছি, তাই না? মিডিয়ার লোকজনও জানে, ওনাকে চিনে, আমাদেরকে চিনে, তাই না? তারপরেও একটা কথা কি, ওই যে মা, ইমোশনাল একটা ব্যাপার, জটিল সমীকরণ। এই সমীকরণের জায়গায় আসলে ডেফিনেটলি আমার এখন ঘুরে ফিরে যে জায়গাটায় আমি আছি, আড্ডার জায়গাটাতে, আমার খালি যেন মনে হচ্ছে যে সালমান শাহ চলে যাওয়ার পরে আপনার ক্যারিয়ারটা শেষ হয়ে গেল। যে কথাটা আপনি একটু আগে বলছেন, শেষ হয়ে গেছে, নট অনলি ক্যারিয়ার, সব কিছু বলতে সব কিছু মনে হয় ক্যারিয়ার শেষ। ক্যারিয়ার মানে তো লাইফ, আমাদের ফিল্ম লাইনে আমাদের জীবনটা তো এটা, তাই না? তার মানে আমি 80% তো মারা গেছে, 20% বেঁচে আছে খালি নর্মাল একজন মানুষ হিসেবে।
সালমান মারা যাওয়ার পর থেকে আসলে ছবি সেরকমভাবে করা হয়নি। বলতে কি মানে আপনার অফারগুলো বা দরজাগুলো কি বন্ধ হয়ে যাচ্ছিল? বন্ধ হয়ে যাচ্ছে। তারপর স্বাভাবিক ব্যাপার, একটা হ্যাঁ ডন নিয়ে না, ডন যে কোনো কথাবার্তা হচ্ছে, হ্যাঁ যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারে, বুঝেন? তার মানে আমার নতুন ছবি, এই অনুভূতির ভিতর দিয়ে যে না গেছে সে কখনো ফিল করতো অ্যারেস্ট হওয়াটা বেটার, এই অনুভূতির চাইতে অ্যারেস্ট হওয়াটা বেটার। একদম এক্স্যাক্টলি, ভালো কথা বলছেন। তখন বুঝেন এই নতুন ছবি, এমনও ছবি আছে আমার সাইনিং নিয়েছি শুটিং 3-4 দিন পর থেকে, এর মধ্যে আরেক গ্রুপ যেগুলো হ্যাঁ ডনে নিয়েছেন, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যাবে, যে কোনো মুহূর্তে সালমান কেস নিয়ে ডাকাডাকি করবে, আপনার ছবি ফেসে যাবে, ব্যাস ফাটাফাট 4-5 ছবি গেল গেছিলো। কীভাবে বুঝাবো ভাই, আমার ডাকবে না ভাই, আমি ইন্টারভিউ দিয়ে এসেছি, কিংবা আমি 160 জবর মধ্যে দিয়েছি ভাই, আমি আসি। তারপরেও হয় কি, ফিল্ম এমন একটা জিনিস, আপনি নিলাম, আপনি আসতে পারলেন না, কিন্তু সেটের কাজটা ফেসে গেল, তখন একটা লস প্রজেক্টের মধ্যে পড়ে। তখন প্রডিউসাররা তো চিন্তা করছে এই লস প্রজেক্ট কিংবা এই টেনশনে না যায় অন্যজনকে নিয়ে কাজ করি, এই পিছিয়ে গেলাম আমি আস্তে আস্তে 2 বছর এরকম, 2-2.5 বছর এরকম, মানে আমার এগুলো ঠিক করতে করতে 3-4 বছর লেগে গেছে আর কি, যে আমি নির্দোষ ভাই, আমি ভাই এগুলোর মধ্যে নাই, আমাকে কিন্তু থাকে না থেকে আমাকে তো ডাকবেই, তাই না? এই কয়েকজন ভাই সব কিছু ঠিক আছে কিন্তু আপনি নিলাম, পরে হয়তো বা ইন্টারভিউর জন্য ডাকলো, আপনার কে হয়তো বা জেরা করার জন্য হয়তো বা কোনো পুলিশ ডিপার্টমেন্ট ডাকলো, তখন তো যেতে হবে, তা তো অবশ্যই যেতে হবে। হ্যাঁ ডন ভাই তাহলে নেক্সট ছবি করেন, কী করবেন? তাহলে আমার কীভাবে পুরো আমি ধ্বংস হয়ে গেলাম, জীবিত ধ্বংস আর কি। যাই হোক, এটা কোনো ব্যাপার না, এটা যার যার কপালে লেখাই থাকে, মহান আল্লাহ পাক যার কপালে যা লিখে রাখছেন তাই হবে, তাই না? আর এদিক থেকে শাবনূর তো বেঁচে গেছে, শাবনূরের কোনো সমস্যা হয়নি, মেয়ে মানুষ, তারপরে একটা রকমস হিরোইন, ভালো হয়েছে মোটামুটি। তারপর শাবনূরের বিষয়টা খুব রিসেন্টলি আসলো, এর আগে তো এইভাবে আসেও নাই, মানুষ সন্দেহ করছে টুকটাক, ওইটা নিয়ে কথা হয়। হ্যাঁ, এটা আমরাও তো তাই বললাম আপনাকে, আমরা তো এখন এসে দেখলাম যে পিবিআই, আপনাকে কি বললাম, এত পুঙ্খানুপুঙ্খভাবে খুব ডিটেল কাজ করেছে, হ্যাঁ, যে করেছে, মানে তদন্ত করছে। আমরা এখন এসে বুঝলাম, এখন পিবিআইয়ের কথাটা তো বিশ্বাস করতে হবে স্বাভাবিকভাবে, যেহেতু এনারা ফার্স্ট টু লাস্ট চরম মানে ইনভেস্টিগেট করেছে, হ্যাঁ, ইনভেস্টিগেট করার পর রেজাল্টটা দিয়েছে। ওরা তো ফাউল না কিংবা ফালতু না, ফালতু একটা সংস্থা না তো পিবিআই। এর আগে যতগুলো ক্রাইমের রিপোর্টগুলো করেছে সবগুলো তো বাস্তব সত্যি, তাই না? যার ওদের একটা নামও আছে এখানে। এখন বাংলাদেশের সর্বোচ্চ ইনভেস্টিগেটিভ সংস্থা হচ্ছে পিবিআই, প্রাইম ব্যুরো অফ ইনভেস্টিগেশন। হ্যাঁ, তো পিবিআইয়ের উপরে যদি কেউ থাকে, আসুক, কাম টু দ্য আসুক, ওনারা এসে নীলান্টি লন্ডন থেকে তো কথা বলছে, এখানে আসুক, উনি এখন লন্ডনে আছে, আমরা তো আছি, লন্ডন থেকে তো অনেকে অনেক কথা বলছেন, এখানে আসুক, প্রেস ক্লাবে আসুক, প্রেস ক্লাবে এসে প্রেসের সামনে দাঁড়াক, আমাদেরকেও দাঁড় করাক, আমরা তো যাইনি, যাবো না কোনো দিন ইনশাল্লাহ, ঠিক আছে? সৎসাহস থাকলে আপনি ইউ ক্যান স্টে এনিওয়্যার, রাইট? আমরা যে কোনো জায়গায় বসতে পারি, আমাদের মধ্যে সৎসাহস আছে। কিন্তু সব বিচারই হলো, ধরেন ওই যে একটা পারসেপশনের কথা বললেন একটু আগে, যে কিছু মানুষ বিশ্বাস করবে দুনিয়া উল্টে গেলেও তাদের বিশ্বাস যাবে না, হ্যাঁ, এই বিশ্বাসের জায়গায় যখন কিছু মানুষ আপনার দিকে বাঁকা চোখে তাকায়, তখন কেমন লাগে? খুব কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে, কারণ আমি সালমান ছবিগুলো এখনও দেখতে পারি না, মানে আমি পুরোটা দেখতে পারি না আর কি, ইমোশনাল এসে যায়, জানি না, ভালোবাসা থেকে আসে হয়তো বা, যার জন্য সালমান মারা যাওয়ার পর হলে কোনো দিন ছবি দেখিনি আমি। এখনও ছবি করছি, শত ছবি করছি, অনেক ছবি করছি, কিন্তু করা পর্যন্ত শেষ, ডাবিং পর্যন্ত শেষ, তারপর জান না কখনো হলে, কোনো দিনই দেখিনি, কোনো দিনই নাই 22-25 বছরে, কারণ আমি লোড নিতে পারবো না, বুঝতে পারছি। যাই হোক, এটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, নিজের চাওয়া, নিজের মনের কথা, এটা ছবি দেখবো না, কারণ আমি তো আগেই বললাম যে তুই নিয়ে আজ, তাই আমার সমস্ত আনন্দে অপূর্ণ থেকে যায়, এখন অপূর্ণই থেকে যায়, যত আনন্দই করি, যত ফিল্ম করি, যত জায়গায় কাজ করি, যত সাকসেস হই, 50%, আর বন্ধু যদি বেঁচে থাকতো আরও 50%। কখনো এই সম্পর্কের জন্য নিজের ভিতরে রাগ হয় না যে এই সম্পর্কটা এভাবে ওর সাথে এত ইনভলভ না হলো? আমার রাগ হয় না, আমার কথা হচ্ছে যে আপনি এত ক্লোজ একটা রিলেশন, আপনার বাসায় যে গলা দড়ি দিয়ে মরে গেলেন, আর আমি দোষী হলাম, এই জিনিসটা মানতে পারতেছি না। এটা হয়, অ্যান্ড ডেফিনেটলি দ্য থিং ইজ দ্যাট আপনার খুব ক্লোজ একজন বন্ধু, সে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটায়, মানুষজন আপনাকে সন্দেহ করবে, সন্দেহ জিজ্ঞেস তো করবেই, তীব্রভাবে সন্দেহ করে, এবং এই সন্দেহের মাত্রা এত ভয়ঙ্কর হয়ে যায় যে ওই মানুষটাই সবকিছুর জন্য দায়ী, এরকম একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়। রাইট, আমি সেরকম পরিস্থিতির মধ্যেই তো পড়ছি, তাই না? আর একটা জাস্টিফিকেশন, কিন্তু আমাদের কিন্তু একটা সব বড় সমস্যা হচ্ছে, আমরা যে কোনো কিছু জাস্টিফাইড করে ফেলি সঙ্গে সঙ্গে। দেখেন সালমান শাহর মৃত্যুর পরে এটা কিন্তু এখনো ইনভেস্টিগেটিং পর্যায়ে যাবে, কোর্টে যাবে, তারপর একটা ফাইনাল রায় আসবে, তারপর মানুষের রায় হয়ে গেছে, এখনো বিশ্বাস করতেছে না, ঠিক আছে? মানুষের রায় হয়ে গেছে, মনে মনে হ্যাঁ এই হচ্ছে খুনি, এইটা করছে, এইটা করছে, যতই যাক খুব। এখন আমি তো ইউটিউব দেখি সময়, মানে এখনো
পিবিআই রে গালাগালি করতেছে, অমুকরে গালাগালি করতেছে, আমাদেরকে গালাগালি করতেছে। এমন কথা হচ্ছে যে কিভাবে বুঝাবো, এটা বুঝবে না, কিভাবে বলবো? আমরা যদি আবারও বলি যে আরো সর্বোচ্চ আরো বড় ইনভেস্টিগেট গ্রুপ নিয়ে আসেন, তারপর তো আমরা আছি, এখানে থাকবো ইনশাল্লাহ। আপনি আসেন লন্ডন থেকে, আপনি লন্ডন থেকে আসেন, আমার চাওয়া যে উনি লন্ডন থেকে আসুক, প্রেস ক্লাবের সামনে বসুক, আমাদেরকে ডাকুক, আমরা বসি, সাংবাদিক বসুক, এটা ফাইনাল। এটা নিয়ে এত ঘাটাঘাটি, আমার কথাটা বুঝছেন? এত কেন বিজনেস? এই যে আপনি প্লিজ, আপনাকে আমি রিকোয়েস্ট করছি, আপনি ইউটিউবে যে রেজবির একটা ইন্টারভিউগুলো দেখেন, 3 দিন হলো, কিন্তু রেজবিরটা নিয়ে কেন আলোচনা আসতেছে না, কেন আলোচনা হচ্ছে না? আই শুড ডেফিনেটলি, এটা অনের করার আগে আমি অবশ্যই দেখবো। আমার কথাটা বলছেন, কেন আলোচনা হচ্ছে না? কেন রেজবি ছেলেটা কে? রেজবিকে কই থেকে আনালো? রেজবিটা কেন সাক্ষী দিল? এই জিনিসগুলো বেরোলে তো এসে যায়। যেহেতু প্রথমে বলছে আমি ছিলাম, ডন ছিল, অমুক ছিল, এত পরে সে কথা উল্টায় ফেলছে। হ্যাঁ, তো পরে রুবি আন্টির মতন ওই দিকে পরে কথা উল্টা বলছে। এখন রুবি আন্টির তাও একটা মাথার গন্ডগোল প্রবলেম, এটা সব জনগণ বোঝা যায়, কিন্তু ও তো এখনো সুস্থ, এখনো সুস্থ, অনেক সুস্থভাবে বলেছে যে নীলা চৌধুরী আমার সাথে বিট্রে করছে, আমার সাথে বেইমানি করেছে, আমাকে এই টাকা দেওয়ার কথা ছিল, এইবার আছেন লাইনে। বুঝতে পারছি, আমাকে টাকা দেওয়ার কথা ছিল, টাকা দেয়নি, আমাকে জেলে ভরাইছে, বলছে 2 দিন থাকো বাবা, 2 দিন পর তোমাকে বের করে নিয়ে আসবো, তুমি রাজসাক্ষী। কিন্তু আমার ডিটেনশনে দিয়ে 3 মাস থাকা লাগছে। তারপর 6 মাস পর টাকা পয়সা দিয়েতে আমি বেড়ে আসছি, লন্ডনে চলে আসছি। তাহলে লন্ডনে রেজবি তো আছে, তো রেজবি যে ওর আম্মা ডাকে না কেন নীলা চৌধুরী? ওনাদের মল্লাতে তো আছে এলাকাতেই, আপনি দেখেন ইন্টারভিউ। তাহলে এত কিছু হলো, রুবি আন্টি আমেরিকাতে, উনি লন্ডনে, আর লন্ডনে তো রেজবি আছে একই মহল্লায়, তো রেজবিকে সামনে আনতেছে না কেন নীলা আন্টি? এবার আসেন, আমার কথাতে আসেন। আন্টি যদি সৎসাহস নেই এগুলো করেই, তাহলে রেজবিকে আনে না কেন? আর রেজবি কীভাবে ছাড়া পেলো, কীভাবে চলে গেল, কীভাবে জামিন নিয়ে গেলো, এগুলো তো দেখার বিষয়। ডেফিনেটলি খালি ডন মারছে, অমুক মারছে, এগুলো করলে তো হবে না। কারণ মানুষের সহ্যের একটা সীমা আছে। আমরা সহ্য করতে হতে সব দিক থেকেই ছাড় দিলাম, সব দিক থেকেই একটা ইয়ের মধ্যে পড়বো, তা তো না। আমার কথাটা হচ্ছে জনগণ বিশ্বাস করুক আর না করুক, আমি যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো জনগণ যেন জাস্টিফাই করে দেখে, যেরকম আমাদের সব কিছু জাস্টিফাই করে ইনভেস্টিগেট করছে, জনগণ আন্টির ব্যাপারেও সবার ব্যাপারেও ইনভেস্টিগেট করুক। কেন আন্টি এরকম করছেন, কোনো কিছু মন্তব্য করার আগে, ফাইনালি কোনো কিছু আমরা কোনো একটা স্টেটমেন্ট দেওয়ার আগে আমরা যেন এই জিনিসগুলো একটু ঘাটাঘাটি করি। আমি বলছি না এখানে ডন ভাই যেটা বলে গেল সেটাই আপনাকে সত্য মনে করতে হবে। আমি এটা বলছি না যে পিবিআই যেই তদন্তটা দিয়েছে কোর্ট পিবিআই যেটা বলেছে সেটাই আপনি সত্য মনে করে নেবেন, কারণ এটা কোর্টই ফয়সালা করবে। তো সেই জায়গাটা থেকে নিজে একটা সিদ্ধান্তে আসার আগে অবশ্যই এই যে এত তথ্য উপাত্ত গত 3 দশক ধরে আপনারা পেয়েছেন, এগুলো জাস্টিফাই করেন, করলেই আপনারা বুঝে যাবেন। ডেফিনেটলি করা উচিত। এবং এই অনুষ্ঠানে শেষের দিকে একটা কথা বলতে চাই, এই অনুষ্ঠানে আমাদের ডন ভাই আমাদের সম্মানিত অতিথি হয়ে এসেছেন। তিনি তার কথাগুলো বলেছেন, ব্যক্তিগত পর্যায়ে থেকে ভালো লাগা, মন্দ লাগা, মান অভিমান, সমস্ত কথাগুলো বলেছেন। বন্ধু মহলের যে সম্পর্কটা ছিল সেখানে সালমান শাহ তার জীবনের অনবরত অন্যতম একটা পার্ট, সে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছেন। এই বিষয়গুলোকে আমরা আমাদের অনুষ্ঠানের প্রেক্ষাপটে এক ধরনের বিনোদন অনুষ্ঠান হিসেবেই উপস্থাপন করেছি। আমরা বিশেষভাবে আস্থা রাখতে চাই মহামান্য আদালতের উপরে। মহামান্য আদালত এবং আমাদের যেই পুলিশ সংস্থা আছে, পুলিশ ডিপার্টমেন্ট, তারা ইনভেস্টিগেট করে ফাইনালি মহামান্য আদালত যে সিদ্ধান্ত দেবেন। আমরা জানি যে বহু বছর ধরে এই মামলা চলছে, বহু বছর ধরে ইনভেস্টিগেট চলছে, বিভিন্নভাবে চলছে, তার পরিবার চাচ্ছে সঠিক বিচার হোক। তো মহামান্য আদালত যেই সিদ্ধান্ত দেবেন, যে রায় দেবেন, সেটাই চূড়ান্ত ফয়সালা, এবং সেটা মানতে আমরা বাধ্য। তো আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা সেই বিষয়ের উপরে আস্থা রাখছি। ডন ভাই, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আমি আপনার এই যে ভেতরের যেই সাহসী ব্যাপারটা, যে নিজেকে উন্মোচন করা, নিজেকে মেলে ধরা, সেটাকে আমি সম্মান জানাই, রেসপেক্ট জানাই, এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই এইভাবে বলার একটা সুযোগ থাকা উচিত, এবং সেটা যদি সে নির্দোষ হয় সেটা নিশ্চয়ই আমাদের কোর্টের উপর আস্থা রাখতে হবে। তবে এটা ঠিক, আমি আপনার এই যে তারার রাতে একজন সাধারণ মানুষ হয়ে নিজেকে উপস্থাপন করতে গিয়ে নিজের জীবনের যে হ্যাসল, যেহেতু বিষয়টা মামলা এখনও চলমান আছে, সুতরাং এটা নিয়ে আমরা এখনই সিদ্ধান্তে আসতে পারি না, কিন্তু আপনি তো হ্যাসল পোহাইছেন, এইটার ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। আপনি তো অনেক ভুগেছেন, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। রাইট, তো কারণ আমার রাইট, তো এই পুরা জীবনটা নিয়ে শেষ বেলা এসে যদি আপনার কিছু বলার থাকে, ফিল্মি ক্যারিয়ার, ফ্যান্টাসি, আসলেন, দেখলেন, জয় করলেন, সুপারস্টার, সালমানের এভাবে চলে যাওয়া, তারপরে একটা ক্যারিয়ারে বিশাল ধস, এত বড় লম্বা সময় ধরে আইনি মামলা জটিলতা ফেস করা, কি বলবেন? আসলে এখানে বলারও কিছুই নেই। আর আমরা এখন সত্যি কথা বললেও কেউ বিশ্বাস করবো না, মিথ্যা কথা বললেও কেউ বিশ্বাস করবো, যারা যা বিশ্বাস করে সে করেই গেছে। তারপরেও বলি যে
আমি আমার একটা বন্ধু হারিয়েছি, আমার একটা বন্ধু হারিয়েছি, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একটা টপ মোস্ট সুপারস্টারকে হারিয়েছে, একজন ওয়াইফ তার হাজব্যান্ডকে হারিয়েছেন, একজন মা তার ছেলেকে হারিয়েছেন। সব দিক থেকে বিচার বিবেচনা করে আমার মানে আমার ওপিনিয়ন, আমার যেটা বলার সেটা হচ্ছে যে সব কিছুরই একটা সুষ্ঠু তদন্ত করে একটা ফয়সালা, একটা ফিনিশিং দেওয়া উচিত এই সালমানের ব্যাপারটা নিয়ে। কারণ আমরা এত হচ্ছি, মানে হ্যাসেল হচ্ছি, আর ভাল লাগছে না, মিথ্যা অপবাদ নিয়ে আর বেঁচে থাকতে চাই না। কারণ কি আমি মানে আসলে হচ্ছে কি, আমি মানে আমার কথা হচ্ছে যে মানে মিথ্যা অপবাদ নিয়ে আর বাঁচতে চাচ্ছি না। ভয়ঙ্কর কষ্ট, প্লিজ ভয়ঙ্কর কষ্ট। আমি আমার সালমানের সেই ভক্তদেরকে বলতে চাই যে এটা ইনভেস্টিগেট করুক আবার ভালো মতো, যে আসল সত্যটা বের হয়েছে। কারণ আমার এমনি কষ্ট যে কেরিয়ার নাই, বন্ধু নাই, তারপরে হচ্ছে যে জনগণের দিক থেকে একটা অসন্তুষ্টি, একটা ভুল বোঝাবুঝি, মানে এত লোড আর নিতে পারতেছি। যখনই যা রাস্তায় যে সালমানের কেউ ভালো বলছে, কেউ খারাপ বলছে। এখন ঘটনা হচ্ছে যে বাঙালি জনগণ তো মানে শুই না পাগল, একজন হয়ে করছে, সব হয়ে করতেছে। আপনাকে আগেই বললাম আমি যে এখন যারা লাভালাভি করছে তাদের বয়স 4-5 বছর ছিল, তারা সালমান সম্পর্কে কি জানবে? খুবই সরি, আপনাকে খুব হ্যাপি মুডে নিয়ে আসছিলাম এখানে। আমি চাইছিলাম যে পুরা হ্যাপি মুডে আমরা শেষ করবো, বাট সামহাও আমরা রিয়েলিটিটা এত রূঢ়ভাবে ফেস করছি যে আমরা হ্যাপি মুডে শেষ করতে পারলাম না। বাট ইউ আর এ ওয়ারিয়ার, আপনি একজন যোদ্ধা। বাইরে কত মানুষকে দেখানো যায় যে কীভাবে ফাইট করছি, কিন্তু ভেতরটা যে প্রতি মুহূর্তে রেডি করতে হয়, এটা খুব খুব ভয়ঙ্কর রকমের ফাইট। আপনি সে ফাইটটা করতেছেন এবং ফাইট করে এখনও সম্মানের সহিত বাঁচার চেষ্টা করতেছেন। আপনি কোর্টের প্রতি আস্থা রাখছেন, আপনি বাংলাদেশে আছেন এবং বাংলাদেশের আইনের প্রতি আস্থা রাখছেন। এইটুকু জায়গার প্রতি আমরা যথেষ্ট সম্মান জানাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আর দারাজকে ধন্যবাদ। আর তারা আপনার রেডিও নাম্বার 102.4 FM, জি, এই সংগঠন কিংবা এই সংস্থার সাথে যারা জড়িত সবাইকে ধন্যবাদ। ছোট্ট একটা গিফট ভাউচার আছে আমাদের অনুষ্ঠানের ফর্মালিটিস অনুযায়ী দারাজের পক্ষ থেকে, আমাদেরকে হেল্প করে সানজি। দারাজ অনলাইন শপিং বিজনেস, শপিং টপিং করা হয় নাকি কখনো? অনলাইনে কখনো শপিং টপিং করেন কিনা? না, দারাজের আমি কালেকশনগুলো দেখি খুব ভালো। মানে আমি চাই আরো ভালো পর্যায়ে আসুক, দারাজ আরো ভালো মার্কেটিং করুক। না, এটা শুধু আমাদের অনুষ্ঠানের জন্য আমরা বলতেছি না, দারাজ ইজ গুড। আমি একদম খুব স্ট্রেট কাট, আমি অনুষ্ঠানের জন্য বলছি না। আমার কথা হচ্ছে যে ভালো কাজ করবে তারকে সহযোগিতা কিংবা তার সাথে ইনভলভমেন্ট অ্যাপ্রিশিয়েট করাটা উচিত। দারাজ খুব ভালো করছেন, পণ্যগুলোই দারাজের খুব ভালো। জি।